গ্র্যাজুয়েশন শেষ করে সবেমাত্র বাবার ব্যবসায় মনোনিবেশ করেছি। সারাদিন যন্ত্রণা সহ্য করে ফিরে দেখি আম্মু টিভির সামনে মনমরা হয়ে বসে আছে। বুঝলাম তুফান শুরুর আগের শান্তি। কি হয়েছে আম্মু? কি আর হবে? চুপ করে আছো কেন? তাহলে কি চেঁচামেচি করব? ইচ্ছে হলে করতে পারো। থাম তুই। আচ্ছা, কিছু না বলে নিজের রুমে চলে এলাম। কিছুক্ষণ পর আম্মু নিজেই খাবার খেতে ডাকছে। টেবিলে গিয়ে বিড়ালের মতো বসে পড়লাম। খাবার তুলে দিয়ে খেতে শুরু করলাম। তুই আর তোর আব্বু সারাদিন বাইরে থাকিস, আমি একা একা কি করব বাসায়? পয়েন্ট তো, কি করতে পারি? বলছিলাম কি বাবা, তুই একটা বিয়ে করে ফেল। গার্লফ্রেন্ড থাকলে বল, আমরা দেখে শুনে। কি শুরু করলে আম্মু? আছে নাকি কেউ? না। তাহলে চল কালকে আমরা মিথিলাদের বাসায় ঘুরে আসি। তোর মামা অনেকদিন ধরে ফোন দিচ্ছে যাওয়ার জন্য। তুমি যাও, আমি অফিস শেষ করে চলে আসবো। আর আপাতত বিয়ে শাদী করার ইচ্ছা আমার নেই। ঠিক আছে বাবা, ভুল করিস না কিন্তু। কিছু না বলে রুমে চলে আসলাম। মিথিলা আমার মামাতো বোন, একসাথে বড় হয়েছে। যদিও আমার থেকে বছর 3 ছোট। আসলে তাকে মেয়ে না বলে গুন্ডি বললে বেশি মানাবে। খুব ঝগড়ুটে টাইপের মেয়ে, তবে মানুষ হিসেবে খুব একটা খারাপ না। আগে পাশাপাশি থাকতাম, তবে ব্যবসার সুবাদে আমাদের ঢাকাতে চলে আসতে হয়েছে। আর মামা তার প্রিয় সহ চিটাগাঙে রয়ে গেছেন। প্রায় 8 বছর দেখা হয়নি তাদের সাথে। পরের দিন অফিস শেষ করে বিকেলে গাড়িতে ঢাকা চলে গেলাম। গাড়ি পাঠিয়েছে তাই সোজা বাড়িতে চলে গেলাম। বাড়িতে ঢোকার আগে আমার চোয়াল ঝুলে পড়লো। পুরো বাড়ি বিয়ের চারিদিকে সাজানো। চারিদিকে আমাদের প্রায় সব আত্মীয় স্বজন দেখতে পাচ্ছি। গাড়ি থেকে নামার সাথে সাথেই প্রায় সবাই আমার উপরে হামলে পড়লো। সেটা মামুলি ব্যাপার, অনেকদিন পর দেখা। কিন্তু বাড়ি সাজানো কেন, আর সবাই একত্রে এখানে কেন, এইটুকু জিজ্ঞেস করার মতো মানুষ খুঁজে পাচ্ছি না। একটু এগোতে দেখি আমার বাচ্চা কালের বন্ধু রাফিদ। কি রে দোস্ত, কেমন আছিস? ভালো ছিলাম। কেন, এখন কি হয়েছে? তারপর আব্বু আম্মু ধরে বিয়ে করে দিল। ভাবি কেমন আছে? কোথায় সে? সে ভালোই আছে, তোর বউ সাজাচ্ছে। মজা নিচ্ছিস? একটুও না, আন্টি তো সব করেছি। গিয়ে দেখ, আঙ্কেল উপরে আসছে। মজা হিসেবে নিয়ে উপরে চলে গেলাম। গিয়ে দেখি আব্বু সত্যি এখানে। ভাবলাম হয়তো মিথিলার বিয়ে, তাই সবাই এসেছে। আর রাফিদ মামার পরিবারের অতি ঘনিষ্ঠজন, তাই হয়তো এসেছে। আব্বু, আপনি এখানে কেন? ছেলের বিয়েতে থাকবো না? আপনিও শুরু করলেন? মোটেই না, চল আমার সাথে। প্রায় আসামির মতো ধরে আমাকে নিয়ে গেল একটা রুমে। গিয়ে দেখি আম্মুর সাথে খালামুদিরা সবাই ব্যস্ত পাঞ্জাবি পছন্দতে। আমাকে দেখে মনে হয় আকাশের চাঁদ হাতে পেয়েছে। আম্মু কিছু না বলে মিটমিট করে হাসছে। রাগে আমার চেহারার রীতিমতো লাল হয়ে গেছে। ভদ্রতার কারণে কিছু বলতেও পারছি না। বুঝলাম যে অবস্থা সব কিছু আয়ত্তের বাইরে চলে গেছে। এখন হেরে যাওয়া সৈনিকের মতো দেখা ছাড়া কিছুই করার নেই আমার। সবাই সাজসজ্জায় লেগে আছে। সবাই বাড়ির ছাদে চলে গেলাম। গিয়ে দেখি মিথিলাও দাঁড়িয়ে আছে। ওই, তুই এখানে কেন? কি আর করব? সেটাই কথা, এত বড় ষড়যন্ত্র হচ্ছে আমাকে জানাসনি কেন? আমি নিজেই জানি না। আজকে সকালে ইংল্যান্ড থেকে ফিরেছি। আব্বু বলেছে নানা ভাই অসুস্থ, তাড়াতাড়ি চলে আসতে। এসেই দেখি এই অবস্থা। আমি তোকে বিয়ে করতে পারবো না। আমি কি নাকি তোকে বিয়ে করার জন্য? দেখ, তোর মতো পিচ্ছির সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে আমার নেই। কিছু একটা কর। কি করব? তোর বয়ফ্রেন্ড নাই, তার সাথে পালিয়ে যা। বয়ফ্রেন্ড পাবো কোথায়? খারাপ বলিসনি, কেই বা গুন্ডির বয়ফ্রেন্ড হতে চাইবে? দেখ সাকিব, তোকে সাবধান করে দিচ্ছি, আমাকে পিচ্ছি আর গুন্ডি বলবি না। কি কি করবি? হ্যাঁ, ও কিছু একটা বলতে চেয়েছিল, তার আগে মামা এসে হাজির হয়। আরে তোরা এখানে কেন? চল নিচে চল, কত সাজগোজ বাকি। আসলে রাগটা কার উপরে করবো বুঝতে পারছি না। সবাই একদিকে, কিছু করার উপায়ও খুঁজে পাচ্ছি না। হাল ছেড়ে দিয়ে যা হচ্ছে হতে দিলাম। যথারীতি আমাকে দুঃখিত, বিয়ে দিয়ে দেওয়া হলো। রাত্রে মামার বাড়িতেই থাকতে হলো। বন্ধু বান্ধব সবাই ধরে আমাকে একটা ঘরে ঢুকিয়ে দিল। গিয়ে দেখি মিথিলা বউ সেজে বসে আছে। হুট করে গিয়ে সোফায় বসে পড়লাম। চিন্তা করতে পারছি না কি থেকে যে কি হয়ে গেল। মিথিলা তার ঘোমটা তুলে আমাকে দিকে তাকিয়ে আছে, যাকে বলে অগ্নিদৃষ্টি। কিছু বলবা বউ? কিসের বউ? কার বউ? সেটা হচ্ছে আসল কথা। তোর মতো একটা পিচ্ছি মেয়ে কিভাবে আমার বউ হয়? সাকিব, তোকে আমি আগেই সাবধান করেছি। আর যাকেই হোক, তোকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার কোনো কালেরই ছিল না।
আমার ছিল মনে হয়। তাহলে করলি কেন? করলাম কোথায়, ধরে করিয়ে দিল। কি রকম পুরুষ, একটা বিয়ে ভাঙতে পারলি না? সে সময়টুকুই তো পেলাম না। জাহান নামে যা। সেটা পরে দেখা যাবে, এখন শহর আমি ঘুমোবো, খুব ঘুম পেয়েছে। ঘুমা, কে ধরে রাখছে? খাট থেকে নাম। অসম্ভব, খাটের ধারে কাছে আসলে তোর খবর আছে। কি করবি? হ্যাঁ, খুন করে ফেলবো। গুন্ডি কি আর শখ করে বলি? কোনো কথা না বলে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। এই মিঠু শোন না, আমি সোফায় ঘুমাচ্ছি, কোনো সমস্যা নেই, তবে ক্ষুদ্র পরিসরে একটা মানবিক আবেদন, তোর কোল বালিশটা একটু দিবি? না। বলে ঘুমিয়ে পড়ে। স্বয়ং ওপরওয়ালা মালুম এই মেয়েকে নিয়ে কিভাবে সংসার করব। প্রথমত নিজের রুম ছাড়া আমার ঘুম আসে না, তার উপর না আছে কোল বালিশ, অথচ মিথিলা কি সুন্দর করে ঘুমোচ্ছে। ইচ্ছে করছে ওর বিছানায় কয়েকটা তেলা পোকা ছেড়ে দিয়ে আসি, কিন্তু এই মাঝরাতে সেটাই বা পাবো কোথায়? সেদিন আমারই ভুল হয়েছে। আম্মুকে যদি বলতাম আমার গার্লফ্রেন্ড আছে, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। আর মিথ্যা বলে এই লাভ বা কী হতো? যদি আম্মু দেখতে চাইতো। 7 মাস ভাবতে ভাবতে উঠে বসলাম। ঘুম যেহেতু আসে না, শুয়ে থেকে পিঠে ব্যথা করার মানে হয় না। কিছুক্ষণ পরে দেখি মিথিলাও জেগে উঠেছে। কি, ঘুম আসনি? না। জানিস আমারও ঘুম আসছে না। তো আমি কি করতে পারি? মাথায় নিয়ে নাচবো তোকে? থাক, ঝগড়া করতে ইচ্ছে করছে না। তোর এই গুন্ডামি স্বভাব ভালো হবে না কিন্তু। কি বললি? না না, কিছু না। বলেই সোফায় শুয়ে পড়লাম। কোনো মতে রাতটা পার করতে পারলে হয়। কখন যে চোখ লেগে এসেছে খেয়ালই করিনি। সকালে ঘুম ভাঙলো পাখির কিচিরমিচির শব্দে। আর মোড়া ছেড়ে উঠে দেখি মিঠিলা আগে ওয়াশরুমে গিয়েছে ফ্রেশ হতে। বারান্দার দিকে গেলাম। বাড়ির সামনে প্রচুর জায়গা, প্রকৃতি এত সুন্দর রূপ আগে কত কাছ থেকে দেখা হয়নি। মিথিলা বেরিয়ে আমাকে ফ্রেশ হয়ে নিচে আসতেই বলে নিজে চলে যায়। যথারীতি নিচে গিয়ে দেখি সবাই নাস্তার টেবিলে বসে উপস্থিত। আব্বু, আম্মু, নানা, সাথে আরও অনেক আত্মীয় স্বজন রয়েছে। সবাই বাড়ি ফেরার আলোচনা করছে। চেয়ার টেনে পাশে বসলাম। খেয়াল করে নিজে পাশে মিথিলা বসে আছে। কোনো রকম নাস্তা শেষ করে নিজের রুমে, দুঃখিত, মিথিলার রুমে এসে বসলাম। আচ্ছা, বইয়ের রুমকে কি নিজের রুম ভাবা যাবে? চিন্তা করার আগে সে এসে হাজির। এ কি, আমার কি শান্তি হবে না? চল, সবাই নিচে অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ চল। মামা বাড়ি, দুঃখিত, শ্বশুর বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় খেয়াল করলাম মিঠু কি সাবলীলভাবে গাড়িতে উঠে বসলো। সভা থেকে বিদায় নিয়ে আমিও গাড়িতে উঠে বসা মাত্রই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক দূরের পথ, আর রাতে ঘুম হয়নি, তাই চোখটা লেগে আসতে চাইছে। কিছুটা লেগেও এসেছে। হঠাৎ আমার ঘাড়ের ওপরে কিছু একটা স্পর্শ করলো। ফিরে দেখি মিঠু ঘুমের টোলে আসছে। বাধা দিলাম না, শতে হলেও বিয়ে করা বউ, আগে আর খেয়াল করিনি। দেখতে মিঠু একেবারে পরীর মতো। ওকে ডাকলাম বাড়ি পৌঁছানোর পর। ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়েছিল, দেখে কিছুটা বিব্রত বোধ করছিল। নতুন বউ বরণ করে নিতে সবার সে কি ফুর্তি। আমার বেশ বিরক্ত লাগছিল। সব শেষ করে নিজের রুমে এসে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়লাম। মিথিলাও চলে আসলো কিছুক্ষণ পর। তোর রুমটা তো অগোছালো কেন? তাতে তোর কি? হ্যাঁ, আমার কি মানে? দেখ, এটা আমার রুম, কিভাবে থাকবে সেটা আমি ঠিক করব। ও তাই? অবশ্যই। দাঁড়া, আমি ফুপিকে ডাকছি। ফুপি! এই থাম মিতু, এই। আমি কি ওর মুখে চেপে ধরলাম। নিজের কাছে কিছুটা বিব্রত লাগছে। সাথে সাথে আম্মু এসে হাজির। কি রে মা, কি হলো? আর সাকিব, তুই মিথিলার মুখ চেপে রেখেছিস কেন? ছেড়ে দিয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকলাম। দেখো না ফুপি, তোমার ছেলে বলেছে আমাকে নাকি এই রুমে থাকতে দেবে না। কি, তুই এই কথা বলেছিস? না আম্মু, আমি আসলে বলছিলাম, মানে। থাক মা, তুই আমার সাথে আয়, অনেক মেহমান এসেছে, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সে আম্মুর সাথে চলে গেল। আমি নিজের বিছানায় টান টান হয়ে শুয়ে একখানা গল্পের বই হাতে নিয়ে পড়তে লাগলাম। কিছুক্ষণ পর বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। রাতে খাবার শেষ করে নিজের রুমে এসে দেখি মিথিলা খুব সুন্দর করে রুম গুছিয়ে ফেলেছে। বিছানায় শুতে যাব তখন ঘটল এক বিপত্তি। এই থাম থাম, কি হয়েছে? আমি বিছানায় ঘুমাবো। তাই নাকি? ঘরটা কার? ফুপিকে ডাকবো? অবশ্যই। তুই না কত ভালো ছিলি আগে, এখন এমন করছিস কেন? এত কিছু বুঝি না, খাটে আমি ঘুমাচ্ছি। শুভরাত্রি।
বলেই শুয়ে পড়লাম। অসহায় হয়ে সে পাশে দাঁড়িয়ে থাকলো। এই সাকিব, হুম, শোন না, বল। তোর রুমে টেডি বিয়ার নেই? কি? এই জিনিস আমি কোথায় পাবো? আমি টেডি বিয়ার ছাড়া ঘুমোতে পারি না, অন্তত তোর কোল বালিশটা দে না, গতকাল দিয়েছিলি। প্লিজ দে না। এক কাজ কর, চাইলে বেড শেয়ার করতে পারিস। ও কিছু একটা ভাবলো, ভাবনা শেষে পাশে এসে শুয়ে পড়লো। কিন্তু লাইট অফ করতে পারবি না। লাইট অফ করে কি তোর হাতে শহীদ হবো? কি বললি তুই? কিছু না তো, ঘুমা। এক পাশে ও আরেক পাশে আমি, মাঝখানে কোল পালিশ। মোটামুটি শীত পড়তে শুরু করেছে, শেষ রাতে বেশ ঠান্ডা পড়ে, তাই কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, বেশ ঠান্ডা লাগছে। উঠে দেখি পুরো কম্বল মহারানী একা দখল করে বসে আছে। ওর গায়ে টাচ করবো সে সাহসও পাচ্ছি না। ওকে ডাক দেওয়ার সিদ্ধান্ত নিলাম। মিথিলা, আই মিথু। কি হয়েছে? গরুর মতো চিল্লাচ্ছিস কেন? আমি গরু? গরুরও কিছুটা জ্ঞান আছে। কম্বল দে আমার। আমি কি করব তাহলে? কিভাবে বলবো? তুই এত কেয়ারলেস কেন? আমি কেয়ারলেস? নয়তো কি, বউয়ের জন্য একটু শীত সহ্য করতে পারবি না? বউ? তুই তাও আমার? বিয়েটা কেন করেছিলি? উফ, কিছু না বলেই শুয়ে পড়লাম। ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, প্রচন্ড একরোখা টাইপ মানুষ, গায়ে কিছুটা উষ্ণ ভাব লাগছে। কিছুটা কম্বল আমাকে দিয়েছি তাহলে। যাক, যতটা গুন্ডি ভেবেছিলাম ততটা নয় তাহলে। সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, অথচ মিথু বারবার ডেকেই যাচ্ছে। এই সাকিব, সাকিব, হুম, ও ওটা অনেক বেলা হয়ে গেল। তো উঠবি না তুই? হুম। ওর শব্দ থেমে গেল, ভাবলাম হয়তো হাল ছেড়ে দিয়েছে। আবার গভীর ঘুমে ডুব দিতেই যাবো, তার আগে বান্দা আমার গায়ে এক জগ পানি ঢেলে দিল। হাই রে আল্লাহ! হুমড়ি খেয়ে খাট থেকে পড়ে গেলাম। অন্যদিকে বউ আমার অট্ট হাসিতে ফেটে পড়লো। ছোটের পাশে তিলটা মুগ্ধভাবে তাকিয়ে দেখছিলাম। তার কথাই বাস্তব জগতে ফিরে আসলাম। কি উঠতে বলেছিলাম না? আজকে তো তোর খবর আছে রে। খুনসুটি সবে শুরু করেছে, পাগলিটাকে আরো কত পাগলামি সহ্য করতে হবে বুঝতে পারছি না। নাস্তা টেবিলে গিয়ে বসলাম। পাশে চেয়ারটা আমার পিচ্ছি বউ দখল করে নিয়েছে। কিচ্ছু বললাম না, সবাই সামনে দেখে। সাকিব শোন, জি আব্বু। এই নে প্লেনের টিকিট, কাল সকালে তোরা হানিমুনে যাচ্ছিস থাইল্যান্ডে। হালকা ধাক্কা খেলাম, এই মেয়েকে নিয়ে হানিমুন কিভাবে সম্ভব? মৃত চোখে মুখে কিছুটা হাসি দেখতে পেলাম। সবাই হয়তো ভেবেছ খুব খুশি, কিন্তু আমি জানি এই হাসি খুব ভয়ঙ্কর হাসি। রুমে ফিরে চিন্তায় পড়ে গেলাম। আব্বু যেহেতু বলেছে ফাঁকি দেওয়ার কোনো উপায়ও নেই, কিন্তু একে নিয়ে তো মহা মুশকিল। আমার জীবনে এরকম বিচ্ছুর গুন্ডিমে আমি জীবনেও দেখিনি। রুমে এসেই শুরু করলো। তোর সাথে আমি হানিমুন যাব না। কেন গো? কেন মানে? থাম তুই, তোর জন্য আমার এই অবস্থা। কিছু একটু কর না। আব্বু বলেছে কিছু করার নেই, যা ব্যাগটা গুছিয়ে নে। আম্মু আমাকে নিয়ে যাও। বলতে বলতে মামি, সরি দুঃখিত, এখন তো সে আমার শাশুড়ি, ফোন দিলেন। যদিও ফোন মিথুর, ধরলাম আমি। হ্যালো মিঠু, না সাকিব বলছিলাম। মামি কেমন আছিস বাবা? ভালো মামি, আপনার মেয়ে অনেক ভালো রেখেছে। পাশ থেকে মিথিলা এমনভাবে তাকাচ্ছে মনে হয় যেন তার দৃষ্টিতে ভস্মীভূত করে ফেলবে। এখন তো একটু আম্মা ডাকতে পারিস। হ্যাঁ, অভ্যাস করে নেব। তোরা নাকি কালকে হানিমুনে যাচ্ছিস? আপনার মেয়ে যাবে না, নিন মিতুর সাথে কথা বলুন। ওর হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। ছাদে চলে গেলাম। আকাশটা খানিকটা মেঘলা, বৃষ্টি নামতে পারে। ভালোই হলো, অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না। দোলনায় বসতে না বসতে বৃষ্টি নামতে শুরু করলো, যাকে বলে কুকুর বিড়াল বৃষ্টি। গা ছেড়ে দিলাম, ভালো লাগছিল, যতক্ষণ না পর্যন্ত আমার গুন্ডা বউটা এসে হানা দিল। জানিস অনেকদিন পর আজকে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হলো। কেন? ইচ্ছে ছিল বরকে নিয়ে কাক ভেজা ভিজবো, তবে তোর মতো ক্যাবলাকান্ত দিয়ে হবে না। তোর মতো বিচ্ছির সাথে ভেজার কোনো ইচ্ছে আমার নেই বলেই নিচে চলে আসলাম। যাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে না, তার সাথে হানিমুনে যেতে হচ্ছে। হে উপরওয়ালা,
এই ছিল তোমার মনে? কাল থাইল্যান্ড যেতে হচ্ছে হানিমুনে। একরকম জোর করেই পাঠাচ্ছে বাবা। বিন্দু পরিমাণ ইচ্ছে নেই এহেন গুন্ডি বউ নিয়ে হানিমুনে যেতে। যেহেতু বাবা বলেছে তাই ফাঁকি দেওয়ার কোনো উপায় বের করাও মুশকিল। সন্ধ্যা থেকে জিনিসপত্র গোছানো শুরু করতেই যাব, ওয়ার্ড্রপটা খুলে দেখি আমার অর্ধেক জামা কাপড় হাওয়া। সেখানে বউ আমার সযত্নে নিজের শাড়ির দোকান বসিয়েছে। রাগে ফেটে পড়লাম। মিঠু, সমস্যা কি তোর? হ্যাঁ, আমার বাকি জামা কাপড়গুলো কোথায়? ফুপির কাছে দিয়ে এসছি। আমার ড্রয়ারে হাত দিয়েছিস কেন? তো তো মানে সাহস হলো কেমন করে? আমি না তোর বউ? বউ তো কি, হয়তো বুঝেছে রাগ করেছি, তাই কথা না বাড়িয়ে আম্মুর সাথে গিয়ে জামা কাপড়গুলো সুবোধ বালিকার মতো নিয়ে আসলো। ব্যাগ গুছিয়ে নে। সে কোনো কথা না বলে ব্যাগ গোছানো শুরু করলো। আমার প্রায়ই শেষ, ব্যাগে বিন্দুমাত্র জায়গা নেই। এখন বাঁধলো মহাবিপত্তি। ট্রাউজার আর গেঞ্জি নেওয়া হয়নি। মেজাজ সপ্তম আকাশে উঠে গেল। নতুন করে শুরু করার কোনো মানে হয় না। মিথিলার এখনও শেষ হয়নি। বড় ব্যাগটা সে দখল করেছে, কিছু বলতেও পারছি না। শেষমেশ কোনো উপায় না দেখে আবার মানবিক আবেদন করতে হলো। মিথু, হুম। হাই মিথু। আচ্ছা, তোর কি মনে হয় আমার কানে সমস্যা আছে? মোটেই না। তাহলে মিথু মিথু করছিস কেন? বলে ফেল। ক্ষুদ্র পরিসরে একটা মানবিক আবেদন। কি? আমার ব্যাগে আর জায়গা নেই। ট্রাউজার গেঞ্জি এগুলো তোর ব্যাগে নিতে পারবি? যদি না নেই? এবার প্রচন্ড রাগ লাগছে। এত ভালো করে বললাম, তারপরেও শুনলো না। কিছু না বলে রুম থেকে বেরিয়ে যেতে শুরু করলাম। তখন বউ আমার পিছন থেকে ডাক দিল, কোনটা কোনটা নিব? তোর ইচ্ছে। বলেই চলে আসলাম। নিচে নামতে গিয়ে আবারও রুমে উকি মারলাম। দেখি সে যত্নে সহকারে ট্রাউজারের গেঞ্জি ভাঁজ করে তার ব্যাগে পুরে নিল। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। মিঠেও উঠে গেছে। তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, 9:30 ফ্লাইট। আকাশি রঙের শার্ট গায়ে দিতেই যাবো, এর মধ্যে মিঠু বলল, তোর কালো রঙের শাড়ি নেই? আছে তো, কেন? সেটা পর না, তোকে সুন্দর লাগবে। মিঠু এই কথা বলছে, ভাবতেই অবাক লাগছে। বলেছে যখন ড্রয়ার থেকে কালো শার্টটা বের করে পরলাম। টাই হাতে নিয়েছি, নটটা বাঁধতেই যাব। দে, আমি বেঁধে দিচ্ছি। বাধ্য ছেলের মতো কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। নট বাঁধা শেষ করে সে বলল, দেখ, তোকে অনেক সুন্দর লাগছে। আমি বরাবর নিজের উপর উদাসীনটাই পাবলিক, তাই আয়না দেখতে ইচ্ছে হলো না। একটু পরে বাঁধা জেলা চিরুনি নিয়ে এসে চুলগুলোর একটা হ্যাস্ত ন্যস্ত করে দিল। যত সময় যাচ্ছে তত বেশি অবাক লাগছে। রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম। পিছন থেকে মিঠু ডাকলো, সাকিব, বল। শাড়িটা একা পরতে পারছি না, একটু হেল্প করবি? আমি হ্যাঁ। পারি না তো। বেশি কিছু না, শুধু কুচিগুলো একটু ধরলেই হবে। গেলাম। সাথে সাথে হাতে শাড়ির কুচি ধরিয়ে দিল। সুদীর্ঘ 9 মিনিটের চেষ্টায় তার শাড়ির কুচি ঠিক করতে সফল হলাম। তালিয়া। সাজসজ্জা শেষ। নেহাত আমি কবি নই, না হলে হয়তো রূপ দেখে এখনই সাহিত্য রচনায় বসে যেতাম। প্রথম লক্ষ্য করলাম ওর চোখে ভিন্ন রকম একটা মায়া আছে। আব্বা আম্মু দোয়া নিয়ে বেরিয়ে পড়লাম। এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে 8:30 বেজে গেল। গিয়ে শুনি ফ্লাইট ডিলে হবে 1 ঘন্টার মতো। কিছু করার নেই, ওয়েটিং রুমে বসে আছি। তখন মিঠু বলল, চল আইসক্রিম খেয়ে আসি। আমার তো ইচ্ছে করছে না। চল না। অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো। যেহেতু ফ্লাইট ডিলে হবে তাই এত সময় বসে থাকার মানে হয় না। তবে একটু রাগী হলো, মিথুর মধ্যে বাচ্চা আমি অভ্যাসগুলো এখনো রয়ে গেছে। দেখতে দেখতে ডিপার্চার টাইম হয়ে আসলো। থাই এয়ারওয়েজের ফার্স্ট ক্লাস টিকিট। দীর্ঘযাত্রা শেষে গিয়ে নামলাম থাই এয়ারপোর্টে, যেখান থেকে ট্যাক্সি যোগে সোজা কেন্ট্রা গার্ডেন বিচ রিসর্টে উঠলাম। অসাধারণ জায়গা। রিসর্টের সামনে বিশাল এক সুইমিং পুল, আর একটু সামনে বিচ, তারপর সুবিশাল সমুদ্র। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। প্রকৃতিও যেন তার রূপ আরো বেশি করে ঢেলে সাজিয়ে নিচ্ছে। সারাদিনের জার্নিতে খুব ক্লান্ত লাগছে। মিথু এসে বিছানায় শুয়ে পড়েছে। সে খেয়াল করেনি জায়গাটা এত সুন্দর। শাওয়ার নিয়ে বাইরে এসে দেখি মিথু বারান্দায় দাঁড়িয়ে আছে। যা, ফ্রেশ হয়ে নে। হ্যাঁ যাচ্ছি, আর শোন, তুই রেডি হয়ে নে, বেঁচে যাব। আমার খুব ক্লান্ত লাগছে। কোনো কথা বলবি না। চুপসে গেলাম। পাগলিটা যেহেতু বাইরে ধরেছে, কিছু করার নেই। বিচে হাঁটছি, পাশে মিথিলা। একটু এগিয়ে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে দিলাম। সামনে বসার জায়গা, গিয়ে বসলাম। আলো আঁধারের অসাধারণ খেলা চলছে, বেশ লাগছে দেখতে। হঠাৎ বউ আমার বলে উঠল, জানিস, অনেক দিনের ইচ্ছে অ্যালকোহল খাবো।
কখনো সাহস হয়ে ওঠেনি। নিয়ে আসবি? এখনই খাবি? হুম। মুখ ফুটে বলেছে আনতে গেলাম। আমার এইসবের উপর কোনো নেশা নেই, তাই নিজের জন্য একটা ফ্রুট জুস নিলাম। ওর কাছে ফিরে গ্লাসটা হাতে দিয়ে আবারও পাশে বসলাম। খেয়াল করলাম মিথিলা ঘাড়ে মাথা রেখে চুপ করে বসে আছে। নিজের কাছে একটু বিব্রত বোধ হচ্ছে। আশেপাশে লোকজন কমে আসছে, রাতও হয়ে এলো, উঠতে হবে। মিথিলা ঘুমিয়ে গেছে। ডাকবো কি ডাকবো না বুঝতে পারছি না, কিন্তু এভাবে তো বসে রাত কাটিয়ে দেওয়া সম্ভব না। ডাক দিতে গিয়ে থমকে গেলাম। সিদ্ধান্ত নিলাম কোলে করে রিসর্টে নিয়ে যাব। উপায় না পেয়ে তাই করতে বাধ্য হলাম। কোলে তুলে নিলাম ওকে, হাঁটতে শুরু করলাম রিসর্টের দিকে। আমার গলা জড়িয়ে ধরেছে। এই তো মহা মুসিবত। যে মেয়ে আমার সাথে ঝগড়া না করে পেটের ভাত হজম হয় না, সে ড্রিঙ্কস করে গলা ধরেছে। ঘুমে না থাকলে হয়তো আমাকে গলা টিপেই মেরে ফেলতো। রুমে ফিরে খাটে শুইয়ে দিলাম। গুটি সুটি শুয়ে শুয়ে পড়লো। পাতলা একটা চাদর ওর গায়ে টেনে দিলাম। মুখের ওপরে কিছু চুল উড়ে এসেছে, সরিয়ে দিলাম। অন্য পাশ ফিরল। আমি আর কি করব, সোফায় একটা বই নিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে ঘুম ভাঙলো মিঠুর গলা চিল্লা পাল্লা শুনতে। এই সাকিব সাকিব, উঠবি নাকি পানি থেরাপি দিতে হবে? চোখ ঢলতে ঢলতে উঠলাম। কি হয়েছে? চল সমুদ্রে যাব। চল না, না হলে আমি একা যাব কিন্তু। না গিয়ে উপায় নেই। পাখলিটা একা গিয়ে কি না কি করে বসে, সাথেই যেতে হলো। সে মহানন্দে নেমে আছে, আমি হাঁটু পানিতে দাঁড়িয়ে আছি। আমার থেকে একটু দূরে সে বাচ্চাদের মতো লাফালাফি শুরু করে দিয়েছে। সামনের দিকে যেতেই নিষেধ করে আমি পাড়ে চলে আসলাম। দেখলাম সে আরও সামনে এগিয়ে গেল কিছুটা, যদিও তার পাশে আরও কয়েকজন ছিল। বড় একটা ঢেউ আসতে শুরু করলো। কিছু বুঝে ওঠার আগে শুধু একটা চিৎকার শুনলাম, সাকিব! এই শব্দ শোনার পর মিথিলাকে আর দেখতে পাচ্ছি না। বুকের বাঁ পাশটায় মোচড় দিয়ে উঠলো, ঘাম ছুটতে শুরু করেছে। আমি এগিয়ে যেতে চাইলাম, সাথে সাথে কিছু রক্ষী বাহিনী সদস্য আমাকে খপ করে ধরে বসলো। ডুবুরি দল নেমে পড়লো। মিথুর পাশে আরো 4-5 জন টুরিস্ট ছিল। প্রায় আধা ঘন্টার মধ্যে সবাইকে উদ্ধার করা গেল। মিথিলার কোনো খবর মিলল না। বুক ফেটে কান্না আসতে চাইছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। তার কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে রিসর্টের পাশে হসপিটালে ভর্তি করা হলো। সারাদিন ওর পাশে বসে থাকলাম। অবস্থা এখন কিছুটা ভালো। বাড়িতে কিছু জানালাম না, খামোখা তারা চিন্তা করবে। সব থেকে বড় কথা, মিঠু সুস্থ। রাত হয়ে এসেছে, সারাদিনেও কিছু খায়নি সে। নার্স এসে খাবার দিয়ে গেল। জানি একা খেতে পারলেও খাবে না। ভয় পেয়েছে অনেক বেশি, তাই খাইয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। খাবার মুখে নেওয়ার আগে জিজ্ঞাসা করলো, তুই কিছু খেয়েছিস? ক্ষুধার কথাই ভুলেই গেছি। এখন যদি না বলি তাহলে হয়তো ও খাবে না, তাই মিথ্যে বলতে বাধ্য হলাম। হ্যাঁ খেয়েছি তো। খাইয়ে দেওয়া শেষ হলে ওর ওষুধগুলো বের করে খাইয়ে দিলাম। বিশ্রাম দরকার, তাই শুয়ে পড়তে বললাম। সাকিব, বল। আমার পাশে একটু থাকবি? খুব ভয় করছে। তুই ঘুমো, আমি পাশে আছি। চেয়ারটা আর একটু পাশে টেনে নিয়ে বসলাম। ও আমার হাতে ধরে ঘুমিয়ে পড়লো। যত দিন যাচ্ছে পাগলিটা তত আপন করে দিচ্ছে। সকাল হয়ে গেছে, পাগলিটা এখনো হাত ধরে ঘুমিয়ে আছে। চেহারা খানিকটা শুকিয়ে গিয়েছে। যাবে নাই বা কেন, হয়তো আরো ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারত। সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া, তেমন কিছুই হয়নি। বেচারির জন্য খুব মায়া লাগছে। আজকে রিলিজ দিয়ে দেওয়ার কথা। মিথিলা এখনো ঘুম থেকেও জাগেনি, হাত ধরে ঘুমিয়েছে। কোথাও যেতে পারছি না। আমার মতো ছন্দছড়া মানুষ কারোর জন্য চিন্তা করছে, ভাবাই যায় না। কিছু সময় পর সে নিজে জেগে উঠল। তুই রাতে ঘুমাসনি? না। ডক্টর এসে আরেকবার রিপোর্ট দেখে আমাকে তার চেম্বারে ডাকলো। ওর পাশ থেকে উঠে গিয়ে ডাক্তারের সাথে দেখা করতে গেলাম। তার ভাষ্য সারাংশ হলো, চাইলে পেশেন্টকে নিয়ে আজকে দুপুরের পর চলে যেতে পারি। কেবিনে ফিরে মিথিলাকে জানালাম। সে বলল ঠিক আছে। নার্স এসে নাস্তা দিয়ে গেল। উঠে বসেছে পাগলিটা। ভাবলাম নিজে খেতে পারবে, আবার কি মনে করে যেন নিজে খাইয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। চেয়ারটা টেনে কাছে গিয়ে বসে খাইয়ে দিতে শুরু করলাম। তুই এত ভালো কেয়ার নিতে পারিস, জানতাম না তো। ওর কথায় খুশি হব না রাগ করবো বুঝতে পারছি না। কোনো কথা বলবি না, জানিস কত হেনস্থ হতে হয়েছে। যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যেত। তুই আছিস না, কিচ্ছু হবে না। আর কিচ্ছু বললাম না, চুপ করে খাওয়ানো শেষ করে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। মিথু আবারও ডাকলো। সাকিব, কালকে যদি আমার কিছু একটা হয়ে যেত, কি করতে? আমি বেঁচে যেতাম। হাসতে শুরু করেছে পাগলিটা। বাহ, ওর হাসিটা তো বেশ সুন্দর। শোন, আইসক্রিম খেতে ইচ্ছে করছে, যা নিয়ে আয়। পারবো না। যা না প্লিজ।
এত করে যখন বলছে না গিয়ে পারলাম না, নিচে নেমে এলাম। আইসক্রিম পার্লার থেকে বেশ কয়েকটা আইসক্রিম নিয়ে আবার হসপিটালের দিকে রওনা দিলাম। রাস্তায় একটা ফুলের দোকানে কালো গোলাপ দেখে চোখটা আটকে গেল। নেওয়ার লোভটা সামলাতে না পেরে নিয়ে নিলাম বেশ কয়েকটা। কেবিনে ফিরে দেখি আমার ফোনটা মিতুর হাতে। চেহারা দেখে মনে হচ্ছে কপালে দুঃখ আছে। আমার ফোন ধরেছিস কেন? কোনো কথা বলছে না, অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তোর ফোনে ইহিতা নামের ফোল্ডারে একটা মেয়ের এতগুলো ছবি কেন? একটা মেয়ের এতগুলো ছবি কেন? কি বলবো, কিছু খুঁজে পাচ্ছি না, কিছু তো একটা বলতে হবে। তাতে তোর কি? আমার কি মানে? আমার বরের ফোনে অন্য মেয়ের ছবি আমি সহ্য করব ভেবেছিস? সিরিয়াসলি? আচ্ছা বাদ দে এসব, অনেক বড় কাহিনী, পরে এক সময় বলবো। এই নে তোর আইসক্রিম। ফুল কি ইহিতার জন্য কিনেছিস? কি যাতা শুরু করেছিস? তোর জন্য এনেছি। দিনে দুপুরে এত বড় মিথ্যা কথা কিভাবে বললাম? সত্যি? হুম। জানিস আমার কালো গোলাপ অনেক পছন্দ। যাক, কিছু একটা সাথে মিল আছে তাহলে। কপাল ভালো ছিল, আইসক্রিমের সাথে কালো গোলাপের সুবাদেই যাত্রা বেঁচে গেলাম। মিতুকে নিয়ে রিসর্টে ফিরেছি। রুমে ফিরে এসে আবার ঘুমিয়েছে, যদিও বেশি সময় না। উঠে আবার বায়না ধরলো সে শপিং করতে যাবে। এই কি মুসিবত! সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। একটু ঘুমাবো, তারও কোনো উপায় দেখতে পাচ্ছি না। কিছু করার নেই, তাই তৈরি হয়ে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। সে তো মহা খুশি, দেখলে মনে হবে না। গতকাল তার উপর দিয়ে কত বড় একটা বিপদ চলে গেছে। মার্কেটে গিয়ে তার কেনাকাটার অবস্থা দেখে আমার অবস্থা তো ছেড়ে তো বাপ কেঁদে পাচ্ছি। এইরকম হয়ে গেল। আমার দুহাত ভর্তি ব্যাগ ধরিয়ে দিয়ে সে এটা ওটা কিনেই চলেছে। হুট করে সে এক শপে ঢুকে কি যেন খুঁজতে থাকে। আমি বারবার জিজ্ঞাসা করে যাচ্ছি, কি খুঁজছিস? তবুও তার কোনো সারা শব্দ নেই। একটু সামনে গিয়ে এগিয়ে দাঁড়াই সে। সাকিব, এদিকে আয়। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? এই জ্যাকেট দুটো দেখ না। গরমের মধ্যে তুই জ্যাকেট দিয়ে কি করবি? আরে বোকা, আমাদের দেশে তো শীত চলছে, গিয়ে লাগবে না? দেখ কেমন লাগে। তাকিয়ে দেখি জ্যাকেটের একটা ছেলে আর একটা মেয়েদের। একটার পিছনে লেখা দ্য কিং এবং আরেকটা পিছনে লেখা দ্য কুইন। মনের অজান্তে একটু হেসে উঠলাম। আমার গন্ডি বউটা এত রোমান্টিক। মার্কেট শেষ করে একটা রেস্টুরেন্টে বসলাম ডিনার করতে। খাবারটা অর্ডার করে ফোন ঘাটাঘাটি করছি। এর মধ্যে মিতু ডাক দিল। সাকিব, বল। ওই মেয়েটাকে দেখ। ফোনের দিকে চেয়ে থেকে বললাম, কোনটা? আরে ওই যে আমাদের সামনে টেবিল। একরাশ বিরক্তি নিয়ে মাথা তুলে দেখি ইহিতার সাথে আবির ডিনার করছে। আমি তো আকাশ থেকে বললাম, এই মেয়ের সাথে আমার গত 6 বছরে কোনো দেখা নেই। অনেক খুঁজে ক্লান্ত হয়ে প্রায় আশা ছেড়েই দিয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। মিথুর কথায় বাস্তবে ফিরে আসলাম। ওই মেয়ের ছবি তোর ফোনে আমি দেখেছি। এড়িয়ে যেতে চেষ্টা করলাম। আরে না, তুই অন্য মেয়ের ছবি দেখেছিস? না, এই মেয়ের ছবি দেখেছি। ওর নাম ইহিতা, ঠিক? হাল ছেড়ে দিয়ে বললাম, হ্যাঁ। এই মেয়ের সাথে তোর কি যেন একটা চক্কর ছিল একসময়, ঠিক? হ্যাঁ। তাহলে ফুপিকে জানাসনি কেন? সে এক ইতিহাস। তোর ইতিহাসের গুল্লি মারি। চল কথা বলে আসি। ইচ্ছে নেই। কি বললি? বলেছি ইচ্ছে করছে না। মিঠিও কেন জানি আর জোর করলো না। খাবার চলে আসলো। কেন যেন মুডটা চেঞ্জ হয়ে গেল। কোনো রকম খাবারটা শেষ করে মিঠুকে নিয়ে রিসর্টে চলে আসলাম। রাত হয়ে গেছে অনেকটা। মিঠু ঘুমোচ্ছে। আমি একা বারান্দায় দাঁড়িয়ে আছি বিশাল জলরাশির দিকে। ভাবছি ইহিতার কথা। মনের অজান্তে চোখ দিয়ে এক ফোঁটা জল চিবুক বেয়ে গড়িয়ে পড়ল। হঠাৎ কে যেন কাঁধের উপরে হাত রাখলো। তাকিয়ে দেখি মিঠু। কখন যে ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসেছে খেয়ালই করিনি। মন খারাপ? হুম। অনেক ভালোবাসতি ইহিতাকে, তাই না? কিছু বললাম না। গিয়ে পাশাপাশি দুটো রকিং চেয়ারের একটাতে গায়েটা এলিয়ে দিলাম। মিতু পাশের চেয়ারটাতে এসে বলল, এই সাকিব, বল। কি হয়েছিল ওর সাথে? বাদ দে, ওর বিয়ের কথা বলতে ভালো লাগে না। আচ্ছা চল, ঘুমাবি না? গতকাল ঘুমাসনি একটুকু। উঠে গিয়ে খাটের এক পাশে শুয়ে পড়লাম। সে এসে আরেক পাশে শুয়ে পড়ল। ঘুম আসছে না কোনো মতে। পুরনো স্মৃতিগুলো নিয়ে মস্তিষ্কের প্রতিটি কোষ নিজেদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে। মাথায় হাতে স্পর্শ পেলাম। মিতু পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে। দেখতে দেখতে ঘুম চলে আসলো। সকালবেলা করে ঘুম থেকে উঠলাম। আজ আর মিথিলা বিরক্ত করেনি। কি যে মনে করে ওপরবেলায় মালুম। ওটার সাথে সাথে দেখি বান্দা চায়ের কাপ নিয়ে হাজির। শুভ সকাল। আজ তো ভালো হয়ে গেলি। আমি বরাবরই ভালো।
আমি একটু হাসলাম। চা শেষ করে ফ্রেশ হয়ে মিঠুকে নিয়ে নিজেই বিচে ঘুরতে বের হলাম। পাগলিটা আজকে ইচ্ছে করে হাত ধরে হাঁটছে, ভালো লাগছে। চারিদিকে পরিবেশটা অসাধারণ। একটু এগিয়ে গিয়ে বসলাম দুজনে। সামনে সরু কিছুটা রাস্তা, আনমনে তাকিয়েছিলাম নীল সমুদ্রের দিকে। হঠাৎ কে যেন বলল, আরে সাকিব না? বামে ঘুরে দেখি আবির, এক সময়কার পরিচিত ভাই। জি ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভালো। তো কবে এসেছো? এই তো অল্প কয়েকদিন হলো। আপনি কি এইখানে আছেন? হ্যাঁ, আসলে দেশে যাওয়া হয় না অনেক দিন, তাই তোমার সাথে কোনো যোগাযোগ ছিল না। ও ভাইয়া, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার মিসেস মিঠু, এ হচ্ছে আবির ভাই। টুকটাক কথা বলছিলাম, হঠাৎ আবির ভাইয়া বলে উঠলো, চলো আমাদের বাসায়। কথা শেষ করার আগে কোথা থেকে যেন মিম চলে আসলো। এই আবির, সাকিব কেমন আছিস? আবিরের একটা কল আসে, সে একটু পাশে গিয়ে কথা বলতে থাকে। যেভাবে দেখতে চেয়েছিলি। চুপ করে যায় মিম, নীরবতা ভাঙে মিঠু। আপনি মিম আপু তাই না? মৃদু হেসে উত্তর দেয় সে। হ্যাঁ। আপনার কথা আমাকে বলেনি এই ফাজিলটা, আমি ওর ফোন থেকে বের করেছি। মিঠু একটা বিজয়ী হাসি দিয়ে থেমে গেল। আমি কোনো কথা না বলে চুপ করে থাকলাম। মিম আবারও বলল, তো বিয়ে করলি কবে? এই তো কিছুদিন। কথা বলতে ইচ্ছে করছে না, গলাটা কেঁপে উঠছে। এরই মধ্যে আবির ভাইয়ের কথা শেষ হয়ে যায়। তাকে একটু ব্যস্ত মনে হলো। বাসার ঠিকানা দিয়ে মিমকে নিয়ে চলে যায়। আমি মিঠুকে নিয়ে রওনা দিলাম রিসর্টের দিকে। আসার সময় তাকে জিজ্ঞাসা করেছিলাম, মিঠু, আমাদের গল্পটা চাইলে অন্যরকম হতে পারতো, তাই না? বউ আমার একটু মুচকি হাসলো শুধু। গত 3 দিনের ঘটনার পর নিজের কাছে কিছুটা বিব্রত লাগছে। কখনো ভাবিনি মিমের সাথে আবারও দেখা হতে পারে। রাতে ভালো ঘুম হয়নি, ঘুমাতে হবে। বিছানায় টান টান হয়ে শুয়ে পড়লাম। মেথু রেডি হয়ে কোথাও যেন বের হবে সেই আয়োজন করছে। ভাবলাম কপাল হয়তো আজকেও পড়েছে। ঠিক মতো ঘুমানোর সুযোগই পাচ্ছি না। চোখ লেগে আসতে শুরু করেছে। তখনই মিতু ডাকলো, সাকিব ঘুমিয়েছিস? হুম। কি হুম হুম? শোন, আমি একটু বাইরে যাচ্ছি, ঘন্টাখানেকের মধ্যে ফিরবো, তুই ঘুমো। হুম। আর শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ঘুমের মধ্যে আর কিছু বলেছিলাম কিনা মনে পড়ছে না। গভীর ঘুমিয়ে তলিয়ে গেলাম। আজকাল আমি দিবা স্বপ্ন দেখতে শুরু করেছি। দেখলাম আমি আর মিঠু কোনো এক পাহাড়ে ঘুরতে গিয়েছি। হঠাৎ সে আমার হাত ফসকে এক খাদে পড়ে গেল। শুধু একবার তার চিৎকার শুনলাম, তারপর চারিদিক নিস্তব্ধ হয়ে আসলো। আমিও অতলে হারিয়ে যেতে শুরু করলাম। কে যেন আমার হাত ধরে টেনে তোলার চেষ্টা করছে। চেহারা ঝাপসা, ঠিক মতো বুঝতে পারছি না। এইটুকু দেখার পর আর ঘুমিয়ে থাকতে পারলাম না। লাফ দিয়ে উঠে বসলাম। হার্টবিট অনেকটাই বেড়ে গেছে। পাশে রাখা গ্লাস থেকে পানি খেয়ে কিছুটা স্বস্তি ফিরে পেলাম। কত সময় ঘুমিয়েছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 2 ঘন্টার অধিক হয়ে গেছে। মিঠু বলে গেল কোথাও যেন যাবে, সে এখনো ফিরে আসেনি। চিন্তা লাগছে, ফোন দিলাম। হ্যালো মিঠু, কোথায় তুই? এই তো এসে পড়েছি, রিসোর্টের পাশেই। আর কিছু বললাম না, ফোন কেটে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম শাওয়ার নিতে। বেশ লম্বা সময় শাওয়ার নিয়ে বের হলাম। সাথে সাথেই কলিং বেলে চাপ পড়লো। ভাবলাম হয়তো মিঠু চলে এসেছে। রবি দরজাটা খুলে দিয়ে বললাম, কোথায় গিয়েছিলি? হ্যাঁ, এত লেট হলো কোনো ফিরতে? এবার উপরে তাকালাম। আমার সিদ্ধারা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। মিঠু তো একা না, তার সাথে মিমও দরজার সামনে দাঁড়ানো। রিসর্টের বারান্দায় বসে আছি। পিন পতন নিরাপত্তা, কেউ কোনো কথা বলছে না। আমার আসলে রাগ করা উচিত কি উচিত না সেটাই বুঝে ওঠার চেষ্টা করছি। মিথিলা নিরাপত্তা ভাঙে। সাকিব কফি খাবি? মিম তুমি? আমি আবার মিঠুর দিকে ক্রূর দৃষ্টিতে তাকালাম। সে হুট করে কফি আনতে বেরিয়ে গেল। রুমে আমি আর মিম। আমি বুঝে উঠতে পারছি না মিথিলা আমার বউ হয়ে মিমকে কেন বাসায় নিয়ে আসলো, আর এখন একা রেখে কেন বাইরে গেল। আসলে ও চাচ্ছে এটা কি? মিম এবার কথা বলতে শুরু করলো। কেমন আছিস সাকিব? ভালো থাকার কথা ছিল। তোর পেছিয়ে কথা বলার অভ্যেসটা এখনো রয়ে গেল? অনেক অভ্যাস এখনো আগের মতোই আছে। বিন্দু পরিমাণ পরিবর্তন হয়নি, বা করার চেষ্টাও করিনি। বিয়েটা কি ইচ্ছে করে করেছিস? তোর কি তাই মনে হয়? এখন আর আগের মতো কিছু মনে করতে ইচ্ছে হয় না রে। কিছু একটা বলতে চেয়েছিলাম, তার আগে মিঠু কফি নিয়ে হাজির। কফি রেখে সে আবারও কোথাও যেন যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়েছে। কোথায় যাচ্ছিস তুই? 1 মিনিট অপেক্ষা করো। সে রুমে চলে গেল। নিজের ব্যাগ বের করে কি যেন খুঁজতে লাগলো। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। কি যেন একটা বের করে আবারও আমাদের কাছে ফিরে আসলো। হ্যাঁ, কি যেন বলছিলি সাকিব? কিছু না বলে ওর হাতের দিকে লক্ষ্য করলাম।
এ কি, আমার ডায়েরি ওর হাতে কেন? এই ডায়েরি তো গত 6 বছর আমি নিজেই খুলিনি। মিঠু, এটা তোর কাছে কেন? কোনটা? ডায়েরিটা। ও এইটা তোর ওয়ার্ড্রোব থেকে জামা কাপড় সরাতে গিয়ে পেয়েছিলাম। ধরেছিস কেন? কি বলিস, আমি না তোর স্ত্রী? এইটুকু অধিকার কি আমার নেই? আমি কিছু বললাম না, চুপসে গেলাম। যেহেতু ডায়েরি মিথিলার হাতে, সুতরাং মিম সম্পর্কে কিছুই তার অজানা থাকার কথা না। এবার মিম শুরু করলো। আচ্ছা, তোমাদের সম্পর্ক এইরকম কেন? মনে হয় ইঁদুর বিড়ালের মতো সারাদিন ঝগড়া করো। আমি কিছু একটা বলতে চেয়েছিলাম, তার আগে মিথিলা জবাব দিল, আসলে ব্যাপারটা হচ্ছে আমার কোনো ইচ্ছে ছিল না এই গবেটটাকে বিয়ে করার, কিন্তু ফ্যামিলি হুট করে বিয়ে দিয়ে দিল। বিয়ের 4 ঘন্টা আগে শুনলাম আজকে আমার বিয়ে। ব্যাপারটা কি অসাধারণ না? মিম একটু হাসলো। এবার আমি শুরু করলাম। আমি কি তোকে বিয়ে করার জন্য বসেছিলাম? তুই তো 4 ঘন্টা সময় পেয়েছিস, আর আমি তো বিয়ের আসরে গিয়ে শুনেছি আমার বিয়ে। মিম এবার খিলখিল করে হেসে উঠল। ওর হাসিটা আগের মতোই আছে। মিথু আবারও শুরু করলো। আচ্ছা বাদ দে, ডায়েরিতে তুই 11 পৃষ্ঠার পর আর কিছু লিখিসনি কেন? চুপ করে থাকলাম। আসলে আমি কখনো চাইনি এই ডায়েরি কারো হাতে পৌঁছাক। আর পড়া তো দূরে থাক, মিতুর কথার ভাবে যা বোঝা যাচ্ছে, সে শুধু ডায়েরি পড়েনি, সকল কাহিনী আদি অন্ত সবই বুঝে ফেলেছে। আর সেই সুবাদে আজকে মিম আবারও সামনে হাজির। কি দরকার ছিল সেদিন রেস্টুরেন্টে ডিনার করা? কি দরকার ছিল আবির ভাইয়ের সাথে পরের দিন দেখা হওয়া? দেখা হলো ভালো, বাসার ঠিকানা কেন দিল? আর আমিও বা কেন সেটা মিথুর কাছে রেখে দিলাম? কথাগুলো মনে পড়লে নিজের মাথা দেওয়ালের সাথে ঠুকতে ইচ্ছে হচ্ছে। মিথুর কথায় আবারও বাস্তবে ফিরে আসলাম। মিম, ডায়েরিটা তুমি দিয়েছিলে এই বানরটাকে, তাই না? হ্যাঁ। কিন্তু দেখেছো, গবেটটা শুধুমাত্র 11 পৃষ্ঠা লিখে আর মনে হয় ছুঁয়েও দেখেনি। মিম এবার বলতে শুরু করলো, জানো মিথিলা, সাকিব আমায় খুব ভালো বন্ধু ছিল। অনেকটা সময় একসাথে পার করেছি, হাই স্কুল, কলেজ, ইভেন ভার্সিটিরও কিছুটা সময়। আমার থেকে ভালো মনে হয় পাগলটাকে কেউ চিনবে না। ওর পছন্দ অপছন্দ, রাগ অভিমান, প্রতিটি জিনিস খুব কাছ থেকে দেখেছি। জানি না সেই সময়ের মধ্যে সাকিব কখন এত কাছে চলে এসেছে, আমিও বুঝতে পারিনি। অনেক চমৎকার সময় একত্রে পার করেছি। জানি মিম, তোমাদের গল্পটা ছিল ভিন্ন রকম হতে পারতো। আসলে ততটা সহজ ছিল না। আমি আবিরকে দেওয়া কথা কোনো মতেই ফেলতে পারতাম না, আর সাকিবের আশেপাশে থাকলে কোনো দিন আমার পক্ষে সম্ভব হতো না। তাই পালিয়ে এসেছি অনেক দূরে। জানি আমাকে অনেক খুঁজেছে সে, কষ্টও পেয়েছে, নেহাত কম নয়। আমি নিরুপায় ছিলাম। মিমের গলা কেঁপে উঠছে কথা বলতে গিয়ে, তাই আর সামনে করতে চাইলাম না। আচ্ছা বাদ দে এসব। তারপর মিম, বিয়ে করলি কবে? এই তো 6 মাসের মতো। দেশ থেকে আসার পর ইতালি ছিলাম মামার কাছে। অনেক দিন আবিরের সাথে যোগাযোগও করিনি। তারপর হঠাৎ বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিলাম। ভালো তো। মিথু আবার কোথায় যেন যেতে উঠে গেল। এবার সে একা নয়, মিমও উঠলো তার সাথে। আমি ভাবলাম হয়তো মিম তাড়া আছে, তাই ওকে চলে যেতে হবে। কিন্তু মিঠু কোথায় গেল? একা বসে থাকলাম বারান্দায়। একটু পর দেখি দুজন আবারও ফিরে এসেছে। উভয়ের মুখে বিজয়ের হাসি। একটু সামনে গিয়ে হামলে পড়লো আমার উপরে। মিমের হাতে কেক। মিতু পার্টি স্প্রে নিয়ে আমাকে প্রায় ঢেকেই ফেলেছে। ও, ভুলেই তো গিয়েছিলাম, আজকে তো আমার জন্মদিন। আসলে এইসব ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, এই জন্য। তাহলে মিথিলা বলেছিল আমার জন্য সারপ্রাইজ আছে। আর মিমের সাথে আবার দেখা হওয়া চাইতে বড় সারপ্রাইজ আর কী বা হতে পারে? মিতু চিৎকার করে বলে উঠল, হ্যাপি বার্থডে সাব্বির। মিমোর সাথে যোগ দিল। ভালো লাগছে। মিঠু এত খবর নিয়েছে তাহলে? পিচ্ছিটা তাহলে আসলেই বড় হয়ে গেল। কেক কাটার পর সবাই একত্রে লাঞ্চ করার জন্য বের হলাম। লাঞ্চ শেষ করে অনেকটা সময় পিছে খুললাম। বিকেল গড়িয়ে গোধূলি হয়ে এসেছে। রিসর্টে ফিরলামও একসাথে। এবার মিমকে যেতে হবে। অনেক কথা বলা ছিল তাকে, তবে কেন জানি আর ইচ্ছে করলো না। উঠে দাঁড়িয়েছে সে। সাকিব, একটা কথা রাখবি? কি? ডায়েরিটা আমাকে দিবি? আমি মৃদু হাসলাম। যার জিনিস তার কাছে থাকা ভালো। মেথুর কাছ থেকে ডায়েরি নিয়ে তাকে ফিরিয়ে দিলাম। কেন যেন চোখটা ভিজে আসতে চাইছে বড্ড জোর করে। বুকের বাঁ পাশটায় চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। আর কথা না বলে মিম পা বাড়ালো চলে যাওয়ার জন্য। যাওয়ার আগে মিথিলাকে শুধু একটা কথা বলে গিয়েছিল, পাগলটাকে আগলে রেখো। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। রিসর্টের সামনে সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মিম। বাতাসে তার চুলগুলো উঠছে। হয়তো এই শেষবার।
আর কোনোদিন দেখা হবে না তার সাথে। সর্বশেষ স্মৃতিটুকু ফিরিয়ে দিলাম। মিথিলা খুব কাছে এসে দাঁড়ালো, একটু হাসি দিয়ে বললাম, কিছু ভালোবাসার সমাপ্তি অপূর্ণ থেকে যায়, তাই না? হ্যাঁ, তবে সেটুকু পূর্ণ করার জন্য আমি রয়েছি। রাত হয়ে এসেছে। ডিনার শেষ করে সোফায় এসে চোখটা বন্ধ করে বসলাম। খুব মাথা ব্যথা করছে। মিথিলা এসে আমার পাশে বসলো। সাকিব, বল। সাকিব, তুই ঠিক আছিস? হ্যাঁ। চোখ বন্ধ করে আছিস কেন? মাথা ব্যথা করছে খুব। তোর মাথা মেসেজ করে দিব? কিছু আর বললাম না, আগের মতো চুপ করে বসে থাকলাম। মাথায় কোমল হাতের স্পর্শ পেলাম। খুব যত্ন করে মেসেজ করে দিচ্ছে মিথিলা। স্বপ্নের কথা কিছু বলা হয়নি তাকে। মিথু, জানিস আজকে যখন তুই বাসার বাইরে গিয়েছিলি, আধো ঘুম আধো জাগরণের মাঝে খুব বাজে একটা স্বপ্ন দেখলাম। কি দেখলি? তোকে সাথে নিয়ে কোনো এক পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছি। হাত ধরে হাঁটছিলাম, হঠাৎ তুই আমার হাত থেকে ফসকে পাহাড়ের খাদে পড়ে গেলি। সাথে আমি অতলে হারিয়ে যেতে শুরু করলাম। কিন্তু কে যেন আমার হাতটা ধরে টেনে তোলার চেষ্টা করলো। তার চেহারা দেখতে পেলাম না। চোখ খুললাম। আমার কথা শুনে মিঠু কিছুটা হাসতে শুরু করলো। তুই আমাকে নিয়ে আজকাল স্বপ্নও দেখিস? ব্যাপারটা মোটেও হাস্যকর না কিন্তু। জানি তো, কেন জানি হাসতে ইচ্ছে করলো। আচ্ছা, তোর এই বাচ্চামি স্বভাবগুলো ভালো হবে না কোনোদিন? সম্ভব না, শূন্যের কাছাকাছি। এবার আমার হাসি পেল। পাগলিটা আসলে মনে হয় কখনো গম্ভীর হতে পারবে না। সাকিব, তোর হাসিটা সুন্দর। বাবা, তুই আমার হাসিও খেয়াল করেছিস? আর কি কি দেখলি? এই তো একটা গভীর, ছাগল, গরু, ছন্ন ছাড়া ইত্যাদি ইত্যাদি। খুব জোরে হেসে উঠলাম, কারণ আমাকে নিয়ে কেউ এই ধরনের কথা কোনোদিন বলেনি। তোর কেন এমন মনে হয়? কেন বলবো তোকে? উঠে গেলাম, ঘুমোতে হবে। গত 2 দিন ধরে অনেক ধকল পার হয়েছে, কিন্তু এ কি, বেডে গিয়ে দেখি কোল বালিশ নেই। মিঠু, বলে ফেলুন সাকিব বাবু। কোল বালিশ কোথায়? রুম সার্ভিসে ফেরত দিয়ে দিয়েছি। কি? কেন? কোলবালিশটাকে কেন যেন সতীন সতীন মনে হয়। তোকে কি করা দরকার এখন? ভালো কথা, কোল বালিশ ছাড়া তুইও তো ঘুমাতে পারিস না। আমার বর আছে না, তাকেই না হয় কোলবালিশ বানিয়ে নিব। হ্যাঁ, কিসের বর? আমি তোর কোল বালিশ হতে রাজি না। যা, লাগবে না। বুঝি না তোর মতো আনরোম্যান্টিক একটা ছেলেকে কোন মেয়ে বিয়ে করতে চাইবে। ছাড় তোর রোমান্টিকতা, আমি ঘুমোতে গেলাম। এইটুকু বলেই বেডের এক পাশে গিয়ে শুয়ে পড়লাম। মিঠু এসে আমার কাছে ঘেসে গিয়ে শুয়ে পড়ল। কিচ্ছু বললাম না, চোখটা লেগে এসেছে। গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। হঠাৎ মিঠুর হাত আমার বাহুর উপরে চলে আসলো। না, এই মেয়েকে নিয়ে বিশাল মুসিবত। কোলবালিশ ছাড়া তো ঘুমায় না, অথচ তাকে সতীন মনে করে ফেরত দিয়ে এসেছে। নিজের কাছে গিয়ে অস্বস্তি লাগছে, কিন্তু কিছুই করার নেই। পাগলিটা দিন দিন আপন করে নিতে যাচ্ছে। আমি কি পারছি ওর প্রাপ্যকে ফিরিয়ে দিতে, নাকি অবিচার করছি মেয়েটার সাথে? এমন কোনো মেয়েকে এখনো দেখিনি যে তার বরের পুরনো ভালোবাসাকে তার জন্মদিনে বাসায় হাজির করে। সবকিছু জানার পরেও কোনো রকম হাঙ্গামা না করে সবকিছু নীরবে নিবৃত্তি মেনে নিয়ে আমাকে ভালোবাসতে চাইছে। আমি কি পারবো ওকে ভালোবাসা দিয়ে আজীবন নিজের কাছে আগলে রাখতে? পারবো কি সুন্দর একটা জীবন তাকে উপহার দিতে? ভাবতে ভাবতে আমিও ঘুমে গিয়েছি। আগেকার সেই কোলবালিশের বদ অভ্যাসের দরুন এখন আমার একটা হাত তার বাহুতে চলে গেছে। আমি সেটা খেয়াল করিনি। যেহেতু কিছুই করার নেই, তার মিঠুর দিকে ঘুরে শুলাম। ঘুমন্ত অবস্থায় একদম পরীর মতো লাগছে তাকে। কি মায়াবী চেহারা! মনে হচ্ছে তার প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারছি, সাথে বুকের প্রতিটি হৃদস্পন্দন অনুভব করতে পারছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। সকাল হয়ে গেছে। মিঠুর মিষ্টি কণ্ঠে ঘুমটা ভাঙল। কি হয়েছে? ওঠ না, দেখ সকালটা কত সুন্দর আজকে। চল বাইরে থেকে ঘুরে আসি। একটু ঘুমায় না। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওঠ না। আমি উঠে পড়লাম। চা খেয়ে ফ্রেশ হয়ে পাগলিটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। রিসর্ট থেকে একটু এগিয়ে গিয়ে দেখি ফুলের দোকান। মিতুকে নিয়ে সেখানে গেলাম। সুন্দর দেখে একগুচ্ছ কালো গোলাপ কিনে তার হাতে ধরিয়ে দিলাম। আবারও হাঁটতে শুরু করেছে। আজকে মিঠু না, আমি আগে ওর হাতটা ধরলাম। একটু লজ্জা পেল মনে হচ্ছে। তা দেখি সে আমার স্ত্রী। সকালটা আসলে আজ খুব সুন্দর, রৌদ্রোজ্জ্বল চারিদিক। বেশ লাগছে তাকে নিয়ে হাঁটতে। দেশ থেকে কেউ এখনো ফোন দেয়নি। আসলে ফোনে কথা বলতে বরাবরই আমার কেন জানি না একটু বিরক্তই লাগে। তবে আজকে কি মনে করে যেন আম্মুকে ফোন দিলাম। হ্যালো মাদার ইন্ডিয়া। কি বাবা, ভুলে গেছিস আমাদের এখনই?
কি যে বলো না, সময় কেমন কাটছে? যার সাথে পাঠিয়েছো কেমনি বা কাটতে পারে। মিঠু পাশ থেকে অগ্নি দৃষ্টিতে তাকালো আমার দিকে কথা বলার পর। মিঠু কোথায়? এই তো পাশে আছে। দে তো, মেয়েটার সাথে ভালোভাবে কথা বলতে পারলাম না। ফোনটা মিঠুর কাছে দিলাম, তাও আবার লাউড স্পিকারে। আসসালামু আলাইকুম ফুপি। ওয়ালাইকুম আসসালাম মা, কেমন আছিস? ভালো ফুপি, আপনারা কেমন আছেন? ভালো মা, তোদের ছাড়া বাড়িটা শূন্য শূন্য লাগছে। আমারও খুব খারাপ লাগছে। তাড়াতাড়ি চলে আয় তো, আর পাগলটার দিকে খেয়াল রাখিস। ঠিক আছে ফুপি। বলেই ফোনটা রেখে দেয়। বিচ থেকে একটু সামনে নাকি খুব সুন্দর একটা জায়গা আছে, মোটামুটি স্বচ্ছ পানি, সামনে সুবিশাল ঝর্ণা, আশেপাশে লম্বা লম্বা গাছ। বউটা নিয়ে চলে গেলাম সেখানে। পাশাপাশি বসেছি দুজন। চারিদিকের পরিবেশ দেখে হঠাৎ মাথায় খুব বুদ্ধি চাপলো। এখানকার পানির গভীরতাটা অনেক বেশি। ভাবলাম মিঠুকে একটু ভয় দেখানো যাক। ওর পাশ থেকে উঠে বোটের একদম সামনে চলে গেলাম। কোথায় যাচ্ছিস? এখানেই। কি হলো আবার? শরীরটা ভালো লাগছে না। একদম সামনে গিয়ে মাথা ঘুরে পানিতে পড়ে যাওয়ার ভান করলাম। পরে সাথে সাথে ওখান থেকে একটু দূরে সাঁতরে চলে আসলাম। মিঠু দৌড়ে এসে আমাকে দেখতে না পেয়ে চিৎকার করে দিল, সাথে কান্নাও জুড়ে দিল। মুখে বেদনার ছাপ স্পষ্ট খেয়াল করলাম। বাচ্চা মেয়েদের মতো করে কাঁদছে আর আমার নাম ধরে রাখছে। বোর্ডের ক্রু অনেকে ঝাঁপিয়ে পড়েছে আমাকে উদ্ধার করতে। না, এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। সাঁতরের কাছে চলে গেলাম। মিঠু যে রেলিং ধরে দাঁড়ালো, ঠিক সেখানে গিয়ে উঠলাম। কি হয়েছে আমার পাগলি বউটা? সাকিব, বলে আবারও কাঁদতে শুরু করেছে। উপরে উঠে আসলাম। একটু মজা করছিলাম। জানিস না আমি কলেজে থাকতে সুইমিং চ্যাম্পিয়ন ছিলাম। কিছু না বলে মিঠু আমাকে জড়িয়ে ধরলো। পাগলিটা এখনো কেঁদেই যাচ্ছে। এই মিঠু, কোনো কথা বলবি না। ভয় পেয়েছিস? হুম। বুঝলাম, অনেক বেশি ভয় পেয়েছে। তাই ওকে বুকে আগলে রেখে আরো কয়েকটা সময় ঘুরে সন্ধ্যার পরে রিসর্টের দিকে রওনা দিলাম। আস্তে আস্তে রাত হয়ে গেল, তাই একেবারে ডিনার করে রুমে আসলাম। মিতুর মনটা মনে হয় এখনো খারাপ হয়ে আছে তখনকার কাজটার জন্য। আসলে এমন ফাজলামও করা উচিত হয়নি। ওর খুব কাছে গিয়ে বসলাম। আচ্ছা, তখন যদি আমার কিছু হয়ে যেত? মিথু ক্রূর দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর আমার শার্টের কলা ধরে টান দিয়ে খুব কাছে নিয়ে নিল। পরম ভালোবাসায় আলিঙ্গন করে নিল। গত রাত্রে স্বপ্নের মতো ছিল। মিথিলা এত তাড়াতাড়ি কাছে চলে আসবে আমি ভাবতে পারিনি। সকালে আলো ফুটেছে। সে আমাকে কোলবালিশ বানিয়ে বুকে মাথা রেখে এখনো ঘুমিয়ে আছে। মিঠু, সকাল হয়েছে তো, ওঠো না। ইচ্ছে করছে না। কেন? জানি না। আর শোন, তুই দেশে ফিরে জিমের ধারে কাছেও যাবি না। কি? কেন? আমি রান্না করব, তুই খেয়ে দে কুমড়ো পটাশ হয়ে যাবি। তারপর তোকে আমি কোল বালিশের সাথে মাথার বালিশ বানিয়ে ঘুমোবো। সবাই চায় তার বরের ফিটনেস থাকুক, আর তুই চাস কুমড়ো পটাশ হই? হে উপরওয়ালা, কি বই দিস এইসব? কেন গো, তুমি কি ফিট থেকে অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং করবে? করলে কি বিশেষ সমস্যা আছে? অন্য কারোর সাথে যদি দেখেছি না, ঘুষি মেরে তো নাক ফাটিয়ে ফেলবো। তুই আসলেই আমার পিচ্ছি বউ। মেয়েটি কিছু না বলে আমাকে আরেকটু জড়িয়ে ধরলো। অনেকটা বেলা হয়ে গেছে, এখন না উঠলে হচ্ছে না। চা পর্যন্ত খাওয়া হয়নি, তাই উঠে পড়লাম। মিঠু এখনো বেডে শুয়ে আছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি সে ওঠার নামই নিচ্ছে না। ওদিকে তার ফোনটা বেজেই যাচ্ছে। মিঠু, তোর ফোন। ধরে দেখ তো কে। ওর ফোনটা হাতে নিয়ে দেখি আমার শাশুড়ি ফোন দিয়েছেন। হ্যালো মিথু, নাম আমি সাকিব। কেমন আছিস বাবা? ভালো, আপনারা? এই তো আছি। কেমন কাটছে দিন? ভালো। আপনার মেয়ের যন্ত্রণায় তো শেষ হয়ে যাচ্ছে। কেন বাবা, কি হয়েছে? ওর বাচ্চা আমার স্বভাবগুলোর জন্য। ও তো এমনই। পাগলিটা কোথায়? এখনো ঘুমাচ্ছে। মিঠুকে জোর করে উঠিয়ে বসালাম। ফোনটা ওর কানের কাছে ধরলাম। কিরে মা, কেমন আছিস? ভালো মা, তোমরা? ভালো আছি। দেশে ফিরবি কবে তোরা? খুব তাড়াতাড়ি। কেমন লাগছে জায়গাটা? খুব ভালো। তবে তোমাদের সাকিব সেদিন কি করেছে জানো? কি করেছে?
সেরেছে রে। এই কথা যদি তারা শোনে কপালে দুঃখ আছে শিওর, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই ফোনটা কাছ থেকে নিয়ে, মামি, আপনার মেয়ে এখনো বিছানা থেকে ওঠেনি। কি বলছে না বলছে তার কোনো ঠিক নেই। আচ্ছা, পরে ফোন দেবো বলেই রেখে দিলাম। মিঠু, তুই এই কথা মামিকে বলতে যাচ্ছিলি কেন? তোর কি করবো? আমি দেশে ফিরে ফুপিকে বলবো। পাগল হয়েছিস? যা বলিস তুই তো শাশুড়িকে। এখন ওঠ, ঘুরে আসি। ঠেলে তাকে ওয়াশরুমে ফ্রেশ হতে পাঠালাম। সোফায় গিয়ে মাত্র বসেছি, তার মধ্যেই তার ডাক আসলো। সাকিব, কি হয়েছে আবার? আমার টাওয়ালটা দিয়ে যেত। না না, একে নিয়ে আর পারা যায় না। একটা কাজ যদি ঠিক মতো করতে পারতো। টাওয়াল নিয়ে তার কাছে গেলাম। এই নে তোর টাওয়াল। সে টাওয়াল সমেত আমাকেও ভেতরে টেনে নিল। অসাধারণ সময় কাটছে। কোনোদিন ভাবতে পারিনি আমার মতো ছন্দ ছাড়া মানুষের জীবনটা মুহূর্তের মধ্যেই পাল্টে যেতে পারে। তবে সবসময় ভয় হয়, কেন জানি না আমার কপালে সুখ নামক জিনিসটা বেশি দিন স্থায়ী হয় না। তবে মিঠু আসার পর থেকে সব কিছু ভালো হচ্ছে। ইহিতার সাথে দেখা, দুষ্টু মিষ্টি খুনসুটি আর নিঃস্বার্থ অনেকটা ভালোবাসা। আশা করি সে পারবে আমাকে নিজের মতো করে গুছিয়ে নিতে। সকালে আর বেড়ানো হলো না, তাই লাঞ্চ করে শেষে বিকেলে বিচ থেকে খানিকটা সামনে ঘুরতে বের হলাম। রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি অচেনা নাম্বার। প্রথমবার না ধরে পকেটে রেখে দিলাম। আবার একই নাম্বার থেকে ফোন আসলো। একরাশ বিরক্তি নিয়ে বললাম, হ্যালো। সাকিব বলছিলে? জি, কে বলছিলেন প্লিজ বলবেন? আর আমি তোমার আবির ভাইয়া। ও ভাইয়া, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তোমাদের রিসোর্টে গিয়েছিলাম, দেখলাম তোমরা নেই, পরে রিসিপশন থেকে নিয়েছি। কোনো দরকার ভাইয়া? তোমরা কোথায় আছো এখন? একটু বাইরে এসেছিলাম তো। জায়গার নামটা বললাম। আবির ভাইয়া কিছুক্ষণ অপেক্ষা করতে বললো। পাশের একটি কফি শপে ঢুকে কফি অর্ডার করে তার জন্য অপেক্ষা করতে থাকলাম। একটু পরে সে গাড়ি নিয়ে হাজির, শপে আসলো। কি সাকিব, মিথিলা কেমন যাচ্ছে? আশা করি ভালোই চলছে সব কিছু। জি ভাইয়া, ভালো। হঠাৎ জরুরিভাবে ডাকলেন যে? আসলে আজকে ইহিতের জন্মদিন। এখানে তো ওর তেমন কোনো আত্মীয় স্বজন নেই, আর আমাদের বিয়ের পর এই প্রথম জন্মদিন। যদি একদম কেউই না থাকে হয়তো ওর খারাপ লাগবে, আর ব্যস্ততার কারণে আমি খুব বেশি সময় থাকতে পারি না ওর পাশে। তাই আমি চাচ্ছিলাম তুমি আর মিথিলা যদি আজকে আমাদের বাসায় আসতে, হয়তো ইহিতের ভালো লাগতো। তাই আসলে ভাইয়া, আমার কথা শেষ করার আগে মিঠু জবাব দিল, অবশ্যই। ভেবেছিলাম কোনোভাবে পাশ কাটিয়ে চলে যাব। আমি চাচ্ছিলাম না আবার ইহিতার সাথে আর কোনোদিন দেখা হোক। সবে মাত্র মিঠুকে আপন করতে শুরু করেছি। নিয়তি আমার সাথে কি খেলা শুরু করেছে আমি নিজেও জানি না। অনিচ্ছা শর্তেও যেতে হবে। আবির ভাইয়া তার গাড়িতে করে আমাদের সাথে নিয়ে তার বাসার দিকে রওনা দিল। আমার মুডটা পরিবর্তন হয়ে গেল। আবির ভাইয়া বলল বাসা বেশি দূরে নয়, তাই চুপ করে বসে থাকলাম। মিঠু আমার কানের কাছে মুখ এনে বলল, সাকিব, ইহিতার জন্য কিছু একটা নেওয়া দরকার না? কথা শেষ করার আগে সে আবির ভাইকে গাড়ি পার্ক করতে বলল। কারণ জানতে চাইলে বললো একটু দরকার আছে। গাড়ি থেকে নেমে সোজা গিফটের শপের দিকে হাঁটা ধরলো। আমিও তার পিছন পিছন গেলাম। আবির ভাই আমাদের জন্য অপেক্ষা করতে থাকলো। এই সতীনের জন্য কি নেওয়া যায়? কি বললি? বললাম ইহিতার জন্য কি নেওয়া যায়? ওর ফেভারিট জিনিস কি ছিল? টেডি বিয়ার। মিঠু গিফট শপের একটা কর্নারে যেতে যেতে বলল, পেয়েছি। কি পেয়েছিস? দেখি ইয়া বড় সাইজের একটা টেডি বিয়ার। সাইজে আমার থেকেও বড় হবে। মিঠু এইটা নেবে বলেই বায়না ধরলো। কি করব, পেমেন্ট করে বেরিয়ে পড়লাম। শপে লোকের এসে গাড়ির পিছনে উঠিয়ে দিয়ে চলে গেল। কিছুক্ষণের ভিতরে পৌঁছে গেলাম ইহিতাদের অ্যাপার্টমেন্টে। টেডি বিয়ারটা ওয়াচম্যানকে দিয়ে উপরে পাঠিয়ে দিতে বললাম। আবির ভাইয়ের সাথে সাথে ঢুকলাম। কলিং বেলে চাপ দিতেই প্রায় সাথে সাথে এই দরজাটা খুলে দিল ইহিতা। আবির ভাইয়া বলল, হ্যালো বাবু। ওদের কোথায় পেলে? এই তো ধরে এনেছি। বলেই ভিতরে ঢুকে গেল সে। পিছু পিছু আমি আর মিঠু। হ্যালো ইহিতা, কেমন আছো? ভালো, তোমরা? হ্যাঁ ভালো। একবার তার সাথে চোখাচোখি হলো। ইহিতা মনে হয় এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। দরজা ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে। আবির ভাইয়া আমাদেরকে বসতে বলে নিজে বেডরুমে ফ্রেশ হতে চলে গেল। সমস্ত ফ্ল্যাট খুব সুন্দর করে সাজানো, বেশ চমৎকার। যত্ন করে সাজানো হয়েছে পুরোটা। পাশের বুকসেলফের উপরে একটা জিনিস রেখে চোখটা আটকে গেল। আরে এইটা তো সেই ডলটা।
যেটা আমি প্রথম গিফট দিয়েছিলাম ইহিতাকে, তেমন কোনো লোকজনের সমাগম দেখলাম না। তাই আমরা চারজনই কেক কেটে ইহিতাকে উইশ করলাম। আমার কেন জানি না মনে হচ্ছে মিথিলার ফুর্তিটা একটু বেশি, কেন সেটা ধরতে পারছি না। ডিনারও করলাম একসাথে। হঠাৎ আবির বলল, সাকিব, জি ভাইয়া। ড্রিঙ্কস করো? না না ভাইয়া। চলো আজকে এক পাক হয়ে যাক। আমি আর না করতে পারলাম না। আড্ডা শেষে নিজেকে সামনে রাখতে কষ্ট হচ্ছে। লিমিট ক্রস করিনি, তবে বউ আমার শুধু লিমিট না, তার উপরে স্তরও ক্রস করে ফেলেছে। রিসর্টে ফিরতে হবে। আবির ভাইকে জানালাম, সে নামিয়ে দিয়ে আসতে চাইলো, কিন্তু তার যে অবস্থা, সে ড্রাইভ করলে আমাদের ভবলীলা নিশ্চয়ই সাঙ্গ হয়ে যাবে। তাই তাদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। ট্যাক্সি রিসর্টের খুব কাছে নামিয়ে দিল। পুরো রাস্তা মিথু আমার ঘাড়ে মাথা দিয়ে শুয়েছিল। ট্যাক্সি থেকে নেমে তাকে সামনে রাখতে আমার বেগ পেতে হচ্ছে খুব। সাকিব, বল। আমি হাঁটতে পারছি না। তা তো দেখতেই পাচ্ছি। সে এসে আমার গলা জড়িয়ে ধরল। উপায় না দেখে তাকে কোলে করে নিয়ে রুমে ফিরতে হলো। বেডে শুইয়ে দিলাম। খুব ক্লান্ত লাগছে, তাই আমিও তার পাশে শুয়ে পড়লাম। বুঝতে পারছি না পুরোটা আমার ভাগ্যে যে কি যে লিখে রেখেছে। ঢুলু ঢুলু চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 11টা বেজে গেছে। লাভ দিয়ে উঠলাম। রাতের নেশার ভাবটা এখনো কিছুটা রয়ে গেছে। ক্ষুধাও লেগেছে, নেহাতে কম না। মিঠু যে ঘুম দিয়েছে, আজকে বিকেলের আগে উঠবে কিনা সন্দেহ আছে। তাকে ডাকলাম, মিঠু। সে তো কোনো জবাব দিচ্ছে না। হ্যাঁ মিঠু, 11টা বেজে গেছে, উঠবি না? না। না, এই দেখো তা, একে নিয়ে তো পারা যায় না। তাই বাধ্য হয়ে বেরিয়ে গেলাম। টেবিলে বসেছি, তাকে ছাড়া খেতে মন তো সায় দিচ্ছে না। তাই ওয়েটারকে রুমে নাস্তা পাঠাতে বলে চলে আসলাম। এসে দেখি সে এখনো বেডে শুয়ে। ব্রাশ করে নিয়ে তার কাছে গেলাম। জোর করে বেড থেকে নামিয়ে এনেছি। সে আমার ঘাড়ে মাথা দিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে। সাকিব ছাড় না, আমার খুব ঘুম পেয়েছে। পরে ঘুমাস, এখন ফ্রেশ হয়নি, নাস্তা করতে হবে, আমার খুব ক্ষুধা পেয়েছে। কথাটি ম্যাজিকের মতো কাজ করলো। তুই নাস্তা করিসনি? না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। সে সাথে সাথে ওয়াশরুমে ঢুকে গেল। আমিও পশ্চাৎ প্রসারণপূর্বক বেডের ওপর গিয়ে বসলাম। অপেক্ষা করতে করতে মেজাজটা গরম হয়ে যাচ্ছে। এই মিতুর বাচ্চা, কি হয়েছে? এত সময় লাগে? শাওয়ার নিয়ে বের হব। কিছু করার না দেখে বসে থাকলাম। ফোন নিয়ে কতক্ষণ গুতো করলাম। ভালো লাগছে না তো, কি করার। যাই, ভাবতে ভাবতে একখানা চিঠি লিখে বসতে গেলাম। কি যে লিখবো ভেবেই পাচ্ছি না। কিছু সময় পর মিঠু টাওয়ালটা পরে ভেজা চুলে ওয়াশরুম থেকে বের হলো। ওর চেহারা থেকে চোখটাই ফেরাতে পারছি না। আচ্ছা, কোনো মনীষী কি বলেছিল ভেজা চুলে মেয়েদের সব থেকে বেশি সুন্দর লাগে? মনে পড়ছে না তো। নিজেরই মনে হয় সাহিত্য রচনা শুরু করতে হবে এমন পিচ্ছি বউকে নিয়ে। এসে একদম আমার পাশে বসলো। ও চুল থেকে মন মাতানক সুঘ্রাণ আসতে শুরু করেছে। ওই, ওর কথা শুনে বাস্তবে ফিরে আসলাম। বল। নাস্তা খাবি না? ও হ্যাঁ। সে উঠে গিয়ে নাস্তা নিয়ে আসলো, আবার আগের জায়গায় এসে বসলো। নাও। এ কি, আমার বউ আজকে নিজেই খাইয়ে দিতে যাচ্ছে? ভাববা। এই শোন না, আজকে বিকেলে ফ্লাইট, তাড়াতাড়ি রেডি হয়ে নিস। কি, আমাদের না 10 দিনের ট্রিপ ছিল? হ্যাঁ জানি, আমার ভালো লাগছে না। যার সাথে গত 6 বছর কোনো যোগাযোগ ছিল না, আমি চাইছি না আবার তার মায়ায় আবদ্ধ হতে। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছি। আমি ভালো থাকতে চাই, তোকে নিয়ে অনেকটা পথ হাঁটতে চাই। এর মাঝে নতুন করে কেউ কাঁটা হয়ে আসুক, সেটা আমি চাই না। পারবি তো আমাকে আগলে রাখতে সাকিব? কিছু বললাম না, শুধু তার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বুকে জড়িয়ে নিলাম। যেহেতু ট্রিপ শেষ হওয়ার আগেই বাড়িতে ফিরছি, তাই আগেই বাড়িতে ফোন দিয়ে জানানো দরকার। আম্মুকে ফোন দিলাম। হ্যালো আম্মু। হ্যাঁ বাবা, বল। আমরা ফিরছি আজকে বিকেল 5:30টায় ফ্লাইট। তাহলে আমাদের দেশের সময় 4:30টায় ফ্লাইটে উঠবো। তুমি গাড়ি পাঠিয়ে দিতে বলে দিও। সে কি, তোদের না আরো কয়েকদিন পরে আসার কথা ছিল? হ্যাঁ ছিল, ভালো লাগছে না মা। মিঠুর সাথে কিছু হয়েছে? ওর সাথে কি হবে? আসলে মা, রিসর্টের পাশে ইহিতাদের বাসা। আবিরের সাথে সেও এখানে থাকে। দেখা হয়েছে কয়েকবার। আমি চাচ্ছি না তার জন্য মিঠুর সাথে আমার সম্পর্কে কোনো ভাঁটা পড়ুক, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, যা ভালো বুঝিস কর। ঠিক আছে আম্মু, রাখি তাহলে, দেখা হচ্ছে খুব দ্রুত। ফোনটা রেখে দিলাম। তাড়াতাড়ি এয়ারপোর্টে যেতে হবে। বোর্ডিং পাস নিয়ে সব কমপ্লিট করতে বেশ খানিকটা সময় লাগবে। তাই লাঞ্চ শেষ করে 3টার মধ্যে বেরিয়ে গেলাম। সকল ব্যাগপত্র গাড়িতে তুলে রওনা দিয়েছি।
এখনকার রাস্তাঘাট অনেকটাই উন্নত, তাই বেশি সময় লাগবে না যেতে। আনমনে বসে আছি, হঠাৎ মিঠু বলল, সাকিব, তোর চিঠিটা। আমি তো অবাক হয়ে গেলাম। আমি তো ভুলেই গিয়েছিলাম, ঠিক যেভাবে রুমে খামবন্দি করে রেখেছিলাম সেভাবেই আছে। সে খুলেও দেখেনি। এটা কোথায় পেলি? রুম থেকে বের হবার সময় দেখলাম টেবিলের উপর রেখেছিস, ভাবলাম হয়তো কোনো জরুরি কিছু, তাও আবার ইহিতার অ্যাপার্টমেন্টের ঠিকানা, তাই নিয়ে এলাম। না আনলেই ভালো হতো, মনে মনে বললাম। কিছু বললি? না না, খুলেছিলি? না। জানতে চাইবি না কি লেখা আছে? কি দরকার, কিছু কথা না হয় আমার অজানাই থাকলো। আমি মাঝে মধ্যে ভেবে পাই না মেয়েটা এত ভালো কেন। আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না চিঠিটা পোস্ট করার। মিঠু জোরাজোরিতে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে পোস্ট বক্সে ফেলে আসলাম। ভালো ভালো দেশের মাটিতে পা রেখেছি। রাত হয়েছে অনেকটা। এয়ারপোর্ট থেকে সকল ফরমালিটি শেষ করে বাইরে এসে দেখি গাড়ি হাজির। উঠে পড়লাম। শীতের তীব্রতা কিছুটা বেড়েছে বলে মনে হচ্ছে। গাড়িটিতে চূড়ান্ত বেগ তুলে ছুটে চলেছে। হিম বাতাসে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। গ্লাসটা উঠিয়ে দিতে বললে মিঠু বারণ করল, তাই আর উঠাতে পারলাম না। তার নাকি ভালো লাগছে। এই মেয়েকে মনে হয় আমি এক জীবনে বুঝে উঠতে পারবো না। দেখতে দেখতে বাসার কাছাকাছি চলে আসলাম। গাড়ি থেকে নেমে কলিং বেল দিতেই আম্মু দরজাটা খুলে দিল। মিঠুর সাথে সাথে গিয়ে আম্মুকে সালাম করলো। কোনো মেয়ে দেশের বাইরে থেকেও এত রীতিনীতি মানতে পারে, এর অভ্যাস না দেখলে হয়তো আমি জানতেও পারতাম না। আম্মু তাকে আদর করে দিল। আসলে তার ভালোবাসার কোনো কমতি হবে না, কারণ আমার পরিবারের আমি একা সন্তান। আর ছোট থেকে মিঠুকে আম্মু খুব ভালোবাসতো। এখন আমায় ভয় হচ্ছে আম্মু আমাকে ভুলে না যায়। রুমে এসে ডিরেক্ট বিছানায় শুয়ে পড়েছি। কেন জানি না মনে হচ্ছে দুনিয়ার সকল ক্লান্তি আমার উপরে ভর করেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে মিঠুর সতীন দুঃখিত আমার গোলবালিশ 7 জনম পর কাছে পেয়েছি। মিঠু ঘরে এসে শুরু করলো, সাকিব, ভালোই ভালোই কোলবালিশ আমার কাছে দিয়ে দে। দিব না, কি করবি করে নে। দেখতে চাস? সে গগন ফাটানো চিৎকার দিয়ে আম্মুকে ডাক দিল। ফুপি! আম্মা যেন আমার রকেটের গতিতে আমার রুমে এসে হাজির। কি মা, কি হলো তোদের? দেখো না ফুপি, তোমার ছেলে আমার জায়গায় কোলবালিশ দিয়ে রেখেছে। সাকিব, দে কোলবালিশ দে এক্ষুনি। আমার ভুল হয়েছে, আগে সরিয়ে রাখা উচিত ছিল। আম্মু যেহেতু বলেছে না করার কোনো উপায়ও দেখছি না, সুবোধ বালকের মতো দিয়ে দিলাম। হনহন করে আমার দ্বিতীয় বউখানা নিয়ে আম্মু চলে গেল। আর অন্যদিকে বউয়ের মুখে বিজয়ের হাসি দেখা যাচ্ছে। মেজাজ সত্যম আকাশে উঠে গেল। কোনো রকম জামা কাপড় চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মিঠু এসে পাশে শুয়ে পড়ল। ওগো! আরে রাখ তোর ওগো, আমায় কোলবালিশ এনে দিবি তুই। আমি আছি না? কথা শেষ করার আগেই অন্যদিকে ঘুরলাম। সে আমার গেঞ্জি হাতা ধরে টানতে শুরু করে দিয়েছে। তুই এমন করলে আমি ঘুমাবো কি করে? এবার তার দিকে ফিরলাম। একটা দুষ্টু হাসি দিয়ে বাচ্চাদের মতো আমার বাহুতে শুয়ে পড়লো। সকালের মিষ্টি আলো মুখে পড়াতে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি মিথিলা পাশে নেই। কোনো ব্যাচেলার যদি সকালে উঠে ফোনটা পাশে না পায়, ঠিক তখন যে কষ্টটা লাগে, তেমনি এক সদ্য বিবাহিত মানুষ ঘুম থেকে উঠে তার বউকে পাশে না দেখলে পেলে এই অবস্থা হয়। চোখ ডলতে ডলতে রুম থেকে বেরিয়ে আম্মুর কাছে যাচ্ছি। গিয়ে দেখি সেও রুমে নেই। আব্বু এখনো ঘুমিয়ে। বউ শাশুড়ি মিলে 7 সকালে গেল কোথায়? ডাইনিং রুমে গিয়ে রান্নাঘর থেকে আম্মুর গলা শুনতে পেলাম। আরে মা, তুই ছাড় না, বুয়া আছে, ওরা করে দিবে। অনেক আগ্রহ নিয়ে গেলাম সেখানে। গিয়ে দেখি বউ আমার মহানন্দে রান্নার উৎসব বসিয়েছে, আর আম্মু পাশে বসে রয়েছে। রুমে ফিরলাম, ভাবলাম আরো কিছুক্ষণ ঘুমানো যাক। যেই ভাবা সেই কাজ, আরাম করে শুয়ে পড়লাম। হুট করে কে যেন রুমে এসে এক জগ পানি আমার গায়ে ঢেলে দিল। আমি লাফ দিয়ে উঠলাম। দেখি বউ আমার ভুবন ভোলানো হাসি দিয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে। কি হ্যাঁ জানবো, নাস্তা খেতে হবে না? সেজন্য তুই গায়ে পানি ঢেলে দিবি? ফুপি তো বলেছিল তোর কান টেনে তুলতে, কিছুটা মায়া দেখিয়েছে। থাক, থ্যাঙ্কস দিতে হবে না। ক্রুর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম। উঠে নাস্তার টেবিলে চলে আয়, নাস্তা দিয়েছি। দিয়েছি মানে? রান্না তুই করেছিস? হ্যাঁ জনাব। হে উপরওয়ালা, মুখে দিতে পারলে হয়। কিছুটা রাগ নিয়ে বেরিয়ে গেল মিঠু। আমিও তার কিছুক্ষণ পর নাস্তার টেবিলে চলে গেলাম। আম্মু আব্বু সবাই হাজির। আমার সামনের চেয়ারে মিঠু মুখ গোমরা করে বসে আছে। শুভ সকাল। বাবা, শুভ সকাল। নাস্তা খেতে শুরু করে তো আমি পুরোই অবাক। একদম আম্মুর মতো রান্না, অসাধারণ। কোনো কথা না বলে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। আমার আগে মিঠু ফিরেছে।
বারান্দায় গিয়ে একা মন মরা হয়ে বসে আছে। গিয়ে পিছ থেকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে তোমার? কিছু না, ছাড়। বলবি না? ভালো কথা, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি তখন একটু মজা করছিলাম। সত্যি? তার কি পারে না তুমি? অনেকটা সময় একত্রে পার করেছি পাগলিটার সাথে, তাই জীবনটা রুটিন মাফিক হয়ে এসেছে। সকালে মিঠুর মিষ্টি কণ্ঠে ঘুম ভাঙে, নাস্তা করে অফিসে যাই, লাঞ্চ টাইম সময় পেলে বাসায় আসি, নইলে মিঠু নিজে খাবার নিয়ে অফিসে চলে যায়। সারাদিন যুদ্ধ শেষে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে বাড়িতে ফিরতে হয়। কখনো ভাবতে পারিনি মিঠুর মতো একটা মেয়ে এত সংসারী হয়ে উঠবে। আম্মু তার হাতে সবকিছু বুঝিয়ে দিয়ে বিশ্রাম করছে, আর সেও এক হাতে আম্মুর দেখাশোনা দেখে শুরু করে আমার খেয়াল রাখা। সকল কিছু এক হাতে সামলাচ্ছে। আজকাল রান্নাবান্নার কাজটাও নিজে করতে শুরু করেছে। তাতে আমার অবস্থা কিছুটা বিপন্ন, কারণ আম্মাজান আমাকে ভুলে তার বউকে নিয়ে সব কিছু করছেন। যাক, ভালোই হলো, নিজের উপরে এখন এতটা চাপ আসে না। কিন্তু আব্বু বিশেষ একটা কাজে দেশের বাইরে যাওয়ায় একা সকল দিক দেখতে হচ্ছে। অফিসের বাইরের ফ্যাক্টরিগুলোতে বেশি সময় দিতে হচ্ছে। আজকে হুট করে অফিস থেকে বেরিয়ে গেছি। আমার খেয়াল নেই মিঠুকে ফোন দিয়ে বলে দেবো আজকে আর বাসায় আসা হচ্ছে না। একদমই মনে নেই, হাতে ফোনটা সবে নিয়েছি, এরই মধ্যে মিঠুর ফোন। হ্যালো? হ্যাঁ বলো। আরে ছি, বলতেই ভুলে গেছি। আজকাল বউ আমার তুই বাদ দিয়ে তুমি রাখতে শুরু করেছে। আমাকেও বাধ্য করে, তাই করতে হচ্ছে। কোথায় আছো তুমি? এই তো একটু বাইরে এসেছি। লাঞ্চ করতে আসবে না? মনে তো হচ্ছে না, ফ্যাক্টরিতে এসেছি, তোমাকে ফোন দেবো, একদমই খেয়াল ছিল না সেটা। ঠিক আছে। বলেই রেখে দিল। রাগ করেছে পাগলিটা আমার। আমি বাসায় না ফিরলে না খেয়ে বসে থাকবে, তাই ব্যস্ত হয়ে সব কিছু শেষ করে বাসার উদ্দেশ্যে বের হলাম। রাস্তা থেকে একটা গোলাপ ফুল নিয়ে নিলাম। অনেকটা সময় পর বাসায় গিয়ে পৌঁছালাম। কলিং বেল দিতেই আম্মু দরজাটা খুলে দিল। কি রে বাবা, আজকে এত দেরি করলি কেন? মেয়েটা না খেয়ে বসে আছে। আসলে আম্মু আমার একদমই মনে ছিল না। আব্বু বাইরে যাওয়ার অনেক বেশি চাপ পড়েছে তো আমার উপরে। তাই বলে আপন মানুষগুলোর কথাও বেমালুম ভুলে যাবে? তুমি খেয়েছো? হ্যাঁ, মিঠু আমাকে খাইয়ে দিয়ে রুমে গিয়ে বসে আছে। আচ্ছা বেশ, আমি দেখছি। ফুলটা পিছনে রেখে রুমে গিয়ে দেখি মিঠু শুয়ে আছে। মিঠু? এসছেন জনাব? না আসলে হতো না? কিছুটা অপরাধী ভঙ্গিতে বললাম। আসলে জানোই তো কত দিক একা মানুষ সামাল দিতে হয়। ফুলটা বের করে তার কাছে দিলাম। বাহ, ঘুষ দেওয়া শিখেছো? শোনো, তাড়াতাড়ি টেবিলে খাবার দাও, আমি আসছি। ফ্রেশ হতে চলে গেলাম। রুম থেকে বেরিয়ে সোজা ডাইনিং রুমে চললাম। মিঠু টেবিলে অপেক্ষা করছে। চেয়ার টেনে বসে পড়ার সাথে সাথে খাবার তুলে দিল। খাওয়া শুরু করেছি। আচ্ছা, প্রতিদিন আমার জন্য বসে থাকতে হয়, আম্মুর সাথে খেয়ে নিলেই তো পারো। কখনো কি এমনটা হয়েছে? হয়নি, তবে ব্যস্ততা বাড়ছে। তার অনিয়ম করলে তো অসুস্থ হয়ে পড়বে। কিছু হবে না, শোনো, তোমাকে আর আজকে অফিসে যেতে হবে না। সে কি, কেন? কত কাজ বাকি পড়ে আছে। আমি শ্বশুরমশাইয়ের সাথে কথা বলেছি, সে তোমাকে আর আম্মুকে নিয়ে আমাদের বাড়িতে যেতে বলেছে। আর অনেক দিন তো আমাদের বাড়িতে যাওয়া হয় না, তাই একটু খারাপ লাগছে। আম্মুর সাথে কথা বলেছো? হ্যাঁ, সে রাজি। আর আব্বুও দেশের বাইরে থেকে সোজা আমাদের বাড়িতেই চলে আসবে। ভালোই হলো, অনেকদিন মিঠুকে নিয়ে সময় দিতে পারছি না। আজ যান্ত্রিকতার ভিতর থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। সেদিন রাতে আম্মু আর মিঠুকে নিয়ে মামা বাড়ি, দুঃখিত, শ্বশুর বাড়িতে রওনা দিলাম। অনেকটা পথ আর সারাদিনের ক্লান্তি সব মিলিয়েও যদিও কিছুটা শোচনীয় অবস্থা, তারপরেও কিছু করার নেই। সারা রাতের গাড়ি জার্নির পর ভোরে পৌঁছে গেছি, কিন্তু গিয়ে মোটামুটি সাইজে ছ্যাঁকা খেলাম। পুরো বাড়ি সেই আমাদের বিয়ের দিনের মতো সাজানো। মনে মনে ভাবতে লাগলাম মিঠুর তো কোনো বোন নেই, সেও তো আমার মতো একা, তাই কারো বিয়ে হওয়ারও প্রশ্ন আসে না। কিন্তু এইভাবে এখন সাজানো মানেটা কি? কলিং বেল টিপতে শ্বশুর শাশুড়ি এসে একত্রে দরজাটা খুলে দিল। তাদের হাসি মুখ দেখে কিছুটা সন্দেহ হচ্ছে। কেমন আছিস তোরা? আমি কিছু বললাম না। মিঠু জবাব দিল, ভালো, তোমরা? হ্যাঁ ভালো। বলে ভিতরে ঢুকে গেল। আমি সোজা মিঠুর রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর সেও রুমে চলে আসলো। এই শোনো, বলো। তোমার বাবা কি আবার বিয়ে শাদী করবে নাকি? যা শয়তান, কি বলছো এসব? তাহলে বাড়ি সাজিয়েছে কেন?
আমাদের বিয়ের পরে আগামী পরশু আমার প্রথম জন্মদিন, তাই সবাই একসাথে সেলিব্রেট করবে। তাই ও সেরেছে কাজ। আমি ভুলে গিয়েছিলাম মিঠুর বাড়িতে সামনে। কোনো এক অজানা কারণে আমি কারো জন্মদিন মনে রাখতে পারি, এমনকি নিজের ক্ষেত্রেও। কেউ যদি উইশ না করে তাহলে বলতে পারি না যে আজকে আমার জন্মদিন। বললাম আরেক বিপদে, বিয়ের পরে তার প্রথম জন্মদিন, কিছু একটা না দিলে কেমনটা লাগে না? হয়তো সে মুখ ফুটে কিছু চাইবে না, কিন্তু নিজের কাছেই খারাপ লাগছে। আব্বুকে ফোন দিলাম। হ্যালো আব্বু, জি বাবা বল। আপনি কি আজকেই ফিরবেন? হ্যাঁ, এটা কিছুক্ষণ পরে ফ্লাইট, হোটেল থেকে বের হ। আসলে আব্বু একটা সমস্যায় পড়েছি। কিছু হয়েছে বাবা? তোমার শরীর ঠিক আছে তো? আসলে সবই ঠিক আছে, কিন্তু আপনারা মিঠুদের বাড়িতে চলে আসতে বললেন। আমরা আম্মুকে নিয়ে চলেও এসেছি। আমি ভুলেই গেছিলাম মিঠুর জন্মদিন। কিছু না দিলে না কেমন একটা দেখায় না। ঠিক আছে বাবা, তোমাকে চিন্তা করতে হবে না, আমি ব্যবস্থা করছি। থ্যাংক ইউ আব্বু, অলওয়ে এল টমি। বলেই ফোনটা রেখে দিলাম। যাক, নিশ্চিন্ত হলাম। আসলে দুনিয়াতে বাবাগুলো কেন জানি না অনেক বেশি ভালো হয়। তারা জীবনের শেষ সময় পর্যন্ত সন্তানের মাথার উপর বট বৃক্ষের মতো ছায়া দিয়েছে, নিঃস্বার্থভাবে। দুনিয়াতে হয়তো খারাপ পুরুষ থাকতে পারে, কিন্তু খারাপ একজন বাবা নেই। সারা রাত গাড়ি জার্নি করে এসেছি, বাবা একটু বিশ্রাম নেব, তারও হচ্ছে কই। বাড়ি ভর্তি মানুষজন, হইচই লেগেই আছে। তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এদের মধ্যে বেশিরভাগ মানুষকে আমি চিনি না। আম্মু ধরে ধরে এক একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, আর আমি সুবোধ বালকের মতো দেখে দেখে যাচ্ছি। মিঠু এসে তার দুঃসম্পর্কের এক বোনের বাবু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ব্যক্তিগতভাবে বাচ্চাদের আমার খুবই ভালো লাগে, কিন্তু এই বাচ্চাটাকে কেন জানি না একটু বেশিই ভালো লাগছে। তাই আমিও মিঠুর সাথে বাবুটাকে নিয়ে ছাদে চলে গেলাম। হঠাৎ আকাশটা মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। আমার কোল থেকে বাবুটাকে মিঠুর কাছে দিয়ে ওর মায়ের কাছে রেখে আসতে বললাম। বৃষ্টির পানি গায়ে পড়লে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। মিঠুও তাই করল, সে নিচে চলে গেল। আমি ছাদের কর্নারে রাখা দোলনাটায় একা বসে থাকলাম। মুষলধারে বৃষ্টি শুরু হলো, তারপরেও বসে থাকলাম। মিঠুও চলে আসলো প্রায় সাথে সাথে। এই নিচে যাবে না? বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে তোমার। আসুক, অনেকদিন তো একসাথে ভেজা হয় না। সে মৃদু হেসে আমার পাশে এসে বসে পড়ল। হয়তো উপরওয়ালা আজ খুব খুশি, তাই এত সুন্দর বৃষ্টি উপহার দিচ্ছেন। হ্যাঁ ঠিকই বলেছ। হয়তো আরো কিছু উপহার রয়ে গেছে, যেমন? সেটা না হয় কালকেই জানতে পারবে। জন্মদিন তার, অথচ উপহার আমার জন্য। অদ্ভুত। সকাল সকাল উঠে পড়েছি আজ, চারিদিকে ব্যস্ততা। এক কাপ চা পর্যন্ত খাওয়া হয়নি। রুম থেকে বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। এরই মধ্যে আব্বুর সাথে দেখা। এই যে সাকিব, তোমাকেই খুঁজছিলাম। কেন আব্বু? এই নাও, যেটা কথা বলেছিলাম। আমার হাতে প্যাকেটে মোড়ালো কি যেন একটা হাতে দিয়ে আব্বু চলে গেল। আবার রুমে ঢুকলাম, খুলে দেখি মিঠুর জন্য ডায়মন্ড রিং। বাপ রে বাপ, অসম্ভব রকম সুন্দর। বলতে দ্বিধা নেই, আমার থেকে আমার বাবার পছন্দ অনেক বেশি ভালো। মিঠুর আজ সারাদিন দেখা নেই। আমিও খুব একটা চিন্তা করলাম না। অনেকদিন পর এসেছে বাবার বাড়িতে, হয়তো সকলের সাথে আড্ডা দিচ্ছে। রুমে এসে আমিও রেডি হয়ে বের হলাম। তার দেখা মিলল সন্ধ্যায় কিছুটা আগে। একেবারে পরীর মতো লাগছে তাকে। নীল রঙের শাড়িতে তাকে অসম্ভব রকমের সুন্দরী মনে হচ্ছে। দু চোখের পাশের কাজল দেওয়াতে চোখের গভীরতা কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছে। মনে হয় সে গভীরতা মাপতে গেলে আমি অতলে হারিয়ে যাব। ডাক পড়লো, তাই দুজন একত্রে গেলাম। কেকটাও কাটলাম। ফর্মালিটি শেষ করে তার হাতের রিংটা পরিয়ে দিলাম। অনেক বেশি অবাক হয়েছে পাগলিটা। অবিশ্বাসের ভঙ্গিতে তাকিয়ে আছে আমার দিকে। মৃদু একটা হাসিয়ে দিলাম। হুট করে সে কানের কাছে মুখ এনে বলল, তোমার উপহারটি শুনবে না? কি? তুমি বাবা হতে যাচ্ছ। বাড়িতে ফিরেছি, সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু দুর্ঘটনার পর একটা বেশি সতর্ক হয়েছে। পরিবার বলতে মা বাবার মিঠু। আমি চাই না এদের কেউ আমার জীবন থেকে খুব দ্রুত হারিয়ে যাক। ব্যস্ততা বাড়ছে, মিঠুকে পরিপূর্ণ সময় দিতে পারছি না। আম্মু তার দেখাশোনা করছে, তবু এখনো সে দুপুরের লাঞ্চ নিতে অফিসে চলে আসে। বারণ করেছে অনেকবার, কিন্তু কে শুনেছে কার কথা? অফিসের বাইরে থাকলে না ফেরা পর্যন্ত অপেক্ষা করে। আজকে সকাল 11টার দিকে কাজে বেরিয়েছি, গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে হবে। মিঠুকে ফোন দেওয়ার কথা একদমই খেয়াল ছিল না। মিটিংয়ের মাঝখানে একবার ফোন দিয়েছিল, অবশ্য ধরতে পারিনি। অফিসে ফিরে দেখি সে আমার কেবিনে বসে আছে। এসেছেন জনাব? তুমি অফিসে কেন? তোমাকে না বারণ করেছিলাম এখন বাড়ি থেকে কম বের হতে?
কথা বলে পেট ভরবে নাকি লাঞ্চ করতে হবে? ফ্রেশ হয়ে এসে বসলাম। মিঠু, তোমার ভালোর জন্য বলছি, প্লিজ একটু কম বের হবে বাড়ি থেকে। তুমি এখন একা না, বুঝলে? তুমিও শুরু করলে? আচ্ছা শোনো, আজকে বিকেলে চেক আপ করতে যাবার কথা ছিল, আমার সাথে একটু যেতে পারবে? আচ্ছা ঠিক আছে। অফিস থেকে সোজা ডাক্তারের চেম্বারে চলে গেলাম। কয়েকটা টেস্ট দিয়ে সেগুলো করতে বললো। কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। টেস্টগুলো শেষ করে তাকে নিয়ে বাড়িতে ফিরলাম। রিপোর্ট পরের দিন দেবে, তাই কাল আবার যেতে হবে। রাতের খাবার সবাই একসাথে খেতে বসেছি। আব্বু বলল, সাকিব, তোমার কাল থেকে অফিসে যেতে হবে না, ওই দিকটা আমি সামলে নিব। তুমি মিথিলাকে আর তোমার মাকে সময় দিবে। ঠিক আছে। তারপর টুকটাক কথা বলে মিঠুকে নিয়ে রুমে চলে গেলাম। সারাদিন পরে বিছানায় গায়ে এলিয়ে দেওয়ার সাথে সাথে ঘুমটা চলে আসলো। মিঠুর কথায় আবারও জেগে উঠলাম। এই শোনো না, বলো। তোমাকে খুব চিন্তিত লাগছে, কারণটা কি জানতে পারি? কোথাও না তো। আমার কাছে লুকাবে তুমি? আরে পাগলি, কিচ্ছু হয়নি। আগামীকাল রিপোর্ট আসবে, সেজন্য একটু চিন্তা লাগছে। আচ্ছা ঘুমাও তাহলে, খুব ক্লান্ত নিশ্চয়ই। কিছু না বলেই ঘুমিয়ে পড়লাম। মিতুর ঘুমাতে অনেক বেশি কষ্ট হয় জানি। অনেক রাত চোখে ঘুম থাকা সত্ত্বেও ভোর হয়ে যায়। তবু আমাকে কখনো সাহস করে ডাকে না। কখনো ঘুম ভেঙে গেলে হয়তো দেখি সে পাশে বসে আছে। একমাত্র মেয়েরা জানে কলিজার টুকরো একজন সন্তান জন্ম দিতে কতটুকু কষ্ট করতে হয়। সকালে ঘুম থেকে উঠে সোজা আম্মু রুমে চলে গেলাম। মিতু ঘুমোচ্ছে। রাতে হয়তো ভালোভাবে ঘুম হয়নি, তাই ডাকলাম না। আম্মু। হ্যাঁ বল বাবা, কি হয়েছে? আজকে আমি রান্না করব। পাগল হয়েছিস নাকি? একটুও না। ফ্রিজে কি মাংস আছে? হ্যাঁ, কেন? মিথিলের বিরিয়ানি খুব পছন্দ, সেটা রান্না করব ভাবছি। আচ্ছা ঠিক আছে। কি মনে করে যেন হাঁটতে বেরিয়ে পড়লাম। কিছুটা দূরে এসে আমার বাসার দিকে ফিরতে যাব, দেখে একটা বাচ্চা ছেলে বেলি ফুলের মালা নিয়ে মাত্র বের হয়েছে। আমাকে দেখে বলল, ভাইয়া ফুল নেবেননি? নেন, আপার খুব পছন্দ হইব। বেলি ফুলের ঘ্রাণটা অসাধারণ, তাই নিয়ে নিলাম। রুমে এসে দেখি মিঠুর শাওয়ার নিয়ে মাত্র বেরিয়েছে। চুল শুকিয়ে নিজে তার কোপা বেঁধে ফুলের মালা লাগিয়ে দিলাম। বাহ, অসাধারণ লাগছে দেখতে। আমাকে কিচেন রুমে দেখে মিঠুর চোখ চড়ক গাছে উঠেছে। এই তুমি এখানে কেন? কেন আবার? রান্না করব। পাগল হয়েছ? একটুও না। আজকে দেখবে তোমার বর কত কিছু করতে জানে। থাক, দেখাতে হবে না, এখনই বের হও এখান থেকে। তুমি আম্মুর কাছে যাও, কি জন্য যেন ডেকেছিল। আসলে মিথ্যে কথা বললাম। আম্মু একবারেও ডাকেনি। এখানে থাকলে সে আমাকে রান্না করতে দিত না। সব সময় সে আমার জন্য করেছে। এখন না হয় তার জন্য কিছু করার সময় এসেছে। আব্বু আজকে লাঞ্চ করতে বাসায় ফিরেছে। একত্রে টেবিলে বসেছি, খেতে শুরু করেছি সবাই। আব্বু বলল, সাকিবের আম্মু, আজকে রান্নাটা অন্যরকম লাগছে। রাঁধুনি কি চেঞ্জ হয়েছে নাকি? মিথিলা হাসতে হাসতে জবাব দিল, বাবা আজকে আপনার ছেলে রান্না করেছে। আব্বু অবিশ্বাসের চোখে আমার দিকে তাকিয়ে আছে। একটু পরে আম্মু আব্বু দুজনে মিঠুর সাথে হাসিতে চোখ দিল। আমি বললাম, রান্না কি ভালো হয়নি? অসাধারণ হয়েছে। কি বাবা, হঠাৎ কি মনে করি? এমনি আর কি। দুপুরে পরে মিঠুকে নিয়ে বের হলাম। প্রথমে রিপোর্টগুলো চেক করাতে হবে। অপেক্ষার প্রহর গুনেই চলেছি। ডাক পড়লো চেম্বারে, তাকে নিয়ে গেলাম সেখানে। ডাক্তার আমাদেরকে দেখেই বললেন, আসুন আসুন, সুসংবাদ, আপনাদের মেয়ে আসতেছে খুব দ্রুত। কংগ্রেট মিট মিসেস সাকিব। নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আনন্দে চোখ দিয়ে এক ফোঁটা জল চিবুক নেমে পড়লো। মানুষ শুধু দুঃখ বেদনায় কাঁদে না, আনন্দেও কাঁদে। সে আরো বলল, নর্মাল ডেলিভারি হবে, তাই চিন্তার কারণ নেই। কাছাকাছি একটা ডেটও দিয়ে দিলেন। ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে মিঠু প্রথমে ফোন দিয়ে আমার আম্মুকে জানালো, তারপরে তার বাবা মাকে। আমার এখনই তো ডান্স করতে ইচ্ছে করছে। অনেক কষ্টে ইচ্ছেটা সংবরণ করতে হলো। ভেবেছিলাম ঘুরতে যাব, কিন্তু মিঠু নিষেধ করলো। তাই মিষ্টি নিয়ে বাসায় ফিরলাম। ঢোকার সাথে সাথে আজকে আম্মু মিঠুকে মিষ্টি থেরাপি দিল। তারপর আমাকে পায়ে ধরে সালাম করলাম। আম্মু আমাদের বুকে জড়িয়ে নিল। এত বড় একটা খুশির খবর আবার বেশিরভাগ সময় মিঠুর কাছে বসেই কাটছে। নিজের ভিতরে অনেকটা পরিবর্তন অনুভব করছি। কেন জানি না, মিঠুকে হারানোর ভয় আমাকে সবসময় আতঙ্কিত করে রেখেছে।
একে কি তার জন্য ভালোবাসা বলা যায় জানি না, কখনো জানতেও ইচ্ছে হয়নি। তবে যতটা ভয় ইহিতাকে হারানোর ছিল তার থেকে মনে হয় কয়েক শত গুণ বেশি ভয় এখন কাজ করছে। মিঠুকে এক মুহূর্ত চোখের আড়াল করতে ইচ্ছে হয় না। যত দিন ঘনিয়ে আসছে তত চিন্তাও বাড়ছে, যদি সে আমাকে সবসময় সাহস দিয়ে যাচ্ছে। তবুও ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখতে তো ভয় পাই। বাঘের হাতে এত মার খেয়েছি যা বলার ভাষা নেই। রাত প্রায় 2টা পার হয়ে গিয়েছে, ঘুমিয়ে আছে পাশে মিঠু। হঠাৎ সে চিৎকার দিয়ে উঠল, সাকিব! মিঠু মিঠু কি হয়েছে? কোনো সমস্যা? সবকিছু ঠিকঠাক আছে তো? খুব ব্যথা হচ্ছে সাকিব, খুব ব্যথা হচ্ছে, মনে হয় জীবনটাই বেরিয়ে যাবে। বুঝলাম সময় হয়ে এসেছে। তাড়াতাড়ি আম্মু আব্বু ডেকে তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেলাম। পুরোটা সময় তার হাতটা শক্ত করে ধরে রেখেছি। সে শুধু একটা কথাই বলছিল, আমার কিছু হলে বাবুটাকে দেখে রেখো। দূর পাগলি, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। তার কষ্ট দেখে নিজের বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ডাক্তারের কথা মতো প্রথমে নর্মাল ডেলিভারি করার জন্য চেষ্টা করা হলো। অনেকটা সময় পার হয়ে গেছে কিন্তু ফলপ্রসূ কিছুই হচ্ছে না। ডাক্তার বাইরে এসে আমাকে আগে ডাকলেন। মিস সাকিব, জি জি, কি অবস্থা পেশেন্টের? কিছুটা সংকটপূর্ণ, আমাদের সেকশনের জন্য এগোতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ব্লাড ব্যাংকে আপনার স্ত্রীর গ্রুপের ও রক্ত নেই। যত দ্রুত সম্ভব রক্তের ব্যবস্থা করতে হবে, নয়তোবা ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ঘড়ির কাঁটা 3টা ছুঁই ছুঁই করছে। এই সময় কোথা থেকে রক্ত ব্যবস্থা করব? আব্বুকে জানালাম। আম্মু শুনে তো রীতিমতো কান্না জুড়ে দিয়েছে। নিজের মেয়ের মতো করে ভালোবাসি মিঠুকে, আম্মুকে কি করে সান্ত্বনা দেব? নিজেকে বোঝাতে পারছি না। তবে কি আমার ধারণা আরো একবার সত্যি হয়ে যাচ্ছে? বাবা আমাকে অপেক্ষা করতে বলে নিজে বেরিয়েছেন রক্ত জোগাড় করতে, কিন্তু এত রাতে কি থেকে কি করবেন? করিডোরে ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছি, সামনে কিছু চিন্তা করতে পারছি না। নিজেকে জড় পদার্থ বলে মনে হচ্ছে। হঠাৎ কে যেন আমার ঘাড়ে শীতল একটা হাত রাখলো। ঘুরে দেখি এক মধ্যবয়স্ক চশমা পরিহিত ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। কোনো সমস্যা? মুখ দিয়ে কোনো কথা বের করতে পারছিলাম না, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কি হলো জানি না, হুট করে সব সমস্যার কথা হড়হড় করে বলে দিলাম। সব শুনে তিনি মুচকি হেসে বললেন, নিয়তির কাছে সবসময় হেরেছেন, এবার না হয় আমার কিছু অংশ আপনাদের দিয়ে গেলাম। দুঃখিত, বুঝলাম না। বোঝানোর জন্য বলিনি, যাই হোক আমরাই তো। আপনাদের আপত্তি না থাকলে আমি সাহায্য করতে পারি। আমার চোখটা চকচক করে উঠল। দৌড়ে গেলাম ডাক্তারের কাছে। তিনি অপরিচিত লোকটি রক্ত পরীক্ষা করে উপযুক্ত বলে গণ্য করলেন। রক্ত সংগ্রহ করে ওটিতে নিয়ে যাওয়া হলো। সেই লোকটা আমার পাশে এসে বলল, অনেক বেশি ভালোবাসেন তাই না? তবে ভালোবাসারই জয় হোক। দুঃখিত, আপনার কথা কিছুই বুঝলাম না। বাদ দিন, সব কিছু বুঝতে হয় না। আচ্ছা আসি তাহলে। কিছু বলার সুযোগ না দিয়ে সে দ্রুত পায়ে বেরিয়ে গেল। আর দেখতে দেখতে চোখের আড়ালে চলে যাওয়ার আর দেখতে পারলাম না তাকে। একটু পরে শুরু হলো অপারেশন। বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। মনে হচ্ছে আমার বুকের ভিতরে কে যেন হাতুড়ি পেটাচ্ছে। প্রায় সাথে সাথে মুখ কালো করে আব্বু ফিরছেন। কিছু করতে পারলাম না বাবা। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, রক্তের ব্যবস্থা হয়ে গেছে আব্বু। আব্বু অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। কে দিয়েছে? তাকে তো চিনি না, আগে পরে দেখেছি বলে মনেও হচ্ছে না, তবে মধ্যবয়স্ক ভদ্রলোক বলে মনে হলো। আব্বু আমার কথা শুনে মনে হয় চমকে উঠলেন। সাকিব, উনি কি চশমা পরে? হ্যাঁ, কেন? আরে এই তো সেই লোক যিনি। আব্বুর কথা শেষ করতে পারলেন না, তার আগে ওড়ি থেকে ভেসে উঠলো বাচ্চার কান্নার আওয়াজ। সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে এসেছে আমার মামুনি, আমার তাসনিয়া। ডাক্তার বের হলো, গিয়ে তাকে ঘিরে ধরলাম। অভিনন্দন মিস সাকিব, আপনার কন্যা সন্তান হয়েছে। মা এবং মেয়ে উভয়ে ভালো আছে, একটু পরে চাইলে দেখা করতে পারবেন। আব্বুকে জড়িয়ে ধরলাম। খুশিতে তার চোখ দিয়েও 2 ফোঁটা পানি গড়িয়ে পড়েছে। অবাক লাগলো, কোনোদিনই মানুষটির চোখে আমি পানি দেখিনি। নার্স এসে মেয়েকে আমার বাবার কোলে দিয়ে গেল। বাবা এখনো কাঁদছেন, আর আমার খুশি তো মনেই ধরছে না। প্রথমবারের মতো মেয়ের দিকে তাকালাম। বাহ,
একদম মায়ের মতো চেহারা হয়েছে। স্বপ্নটা বোধহয় এবার সত্যি হতে চলেছে। দেখলাম ঘুমিয়ে আছে। আব্বু আমার বলে দিল। খুব সাবধানে তাকে নিয়ে বসে রইলাম। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার মেয়ের দিকে। আমার মেয়ে, হ্যাঁ আমার নিজের মেয়ে। আমি আমি বাবা হয়েছি। সকল অশুভ কিছু পার করে এসেছি, তবু সবকিছু কেন জানি স্বপ্নের মতো মনে হচ্ছে। কত সময় বসেছিলাম মনে নেই। নার্সের ডাকে বাস্তব জগতে ফিরে আসলাম। মিস্টার সাকিব, আপনার পেশেন্টের সাথে চাইলে দেখা করতে পারেন। আমি তাসনিয়াকে নিয়ে মিঠুর কেবিনে গেলাম। সে চোখ বন্ধ করে আছে। গিয়ে আস্তে করে ডাকলাম, মিঠু। আমার গলা শুনে চোখ মেলে তাকালো। কথা বলতে পারছে না, তবে এক ফোঁটা জল চোখের কোণা দিয়ে বেরিয়ে পড়ছে। আমি জানি এই জল আনন্দের। তাসনিয়াকে তার পাশে শুইয়ে দিলাম। অনেক কষ্টে হাতটা উঠিয়ে বাবুর গাল স্পর্শ করলো। আজ মনে হচ্ছে আমি সকল অশুভ কিছুকে পিছনে ফেলে এসেছি। এখন সময়টা শুধুই আনন্দের, সময়টা শুধুই আমাদের। কিছু বছর পর। আব্বু আব্বু এই আব্বু, কি হয়েছে মামনি? আমাকে চকগাম এনে দিবে আজকে? সে কি সজ্ঞাম? কেন, কি করবে? রনক নামে পাজি একটা ছেলে আছে আমাদের ক্লাসে, তাকে উচিত শিক্ষা দিব আমি। শুনে শুধু একবার হাসলাম। আসলেই তো একদম মায়ের মতো হয়েছে। এখন সে আমার পিচ্ছি মেয়ে।